আজকে আমরা কথা বলবো আমাদের সিলেবাস অনুসারে কথা বলার কথা ছিল প্যাটার্ন এবং গ্রাফিক স্টাইল নিয়ে। আপনাদের সামনে যদি সিলেবাসটা থাকে কাইন্ডলি একটু দেখবেন। গ্রাফিক স্টাইল এবং প্যাটার্ন দুটা বিষয় নিয়ে কথা বলেছিল। গ্রাফিক স্টাইল নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে প্যাটার্ন নিয়ে কথা বলবো, কারণ গ্রাফিক স্টাইলের চাইতে প্যাটার্ন নিয়ে কথা বলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্যাটার্নের ব্যবহারটা মোস্ট অ্যাডভান্স যারা কাজ করে তাদের জন্য বেসিক্যালি। তবে সিম্পলি ইউজাররা যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের জন্য প্যাটার্ন খুব বেশি একটা প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, প্যাটার্নের আলাদা একটা মার্কেট প্লেস আছে। মানে আপনি যদি শুধুমাত্র প্যাটার্নের কাজে এক্সপার্ট হন, আপনি যদি ধরেন বলেন যে আপনি প্যাটার্নের সবগুলো অপশন আপনি জানেন, বুঝেন প্যাটার্নটা কিভাবে কাজ করে এবং এটা আউটপুট কিভাবে হয়, ফুল প্রসেসটা যদি আপনি প্যাটার্নের বুঝেন, তাহলে আপনি শুধু প্যাটার্ন ডিজাইনার হিসাবে আপনি ফাইবার বা আপওয়ার্কে জব পেতে পারেন। এটা সাধারণত প্যাটার্নের কাজগুলো সাধারণত যারা ফ্যাশন ডিজাইনের কাজ করে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যারা প্যাকেজিং নিয়ে কাজ করে, বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং, তাদের জন্য কাজ করে এই প্যাটার্নটা খুব বেশি ব্যবহার করা হয়। থার্ডলি হচ্ছে যারা ব্র্যান্ডিং এর কাজ করে, যে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এর কাজগুলো করে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াল লেখনির ক্ষেত্রেও এটা প্রয়োজন হয়। সব মিলে প্যাটার্ন একটা গুরুত্বপূর্ণ বিষয় ইলিস্ট্রেটরের, এবং এটা খুব অ্যাডভান্স ইউজিং এর জন্য ব্যবহার করা হয়। এবং ফাইনালি এটার জন্য একটা আলাদা মার্কেট ডিমান্ড আছে। এটা টোটালি প্রফেশনাল একটা সেক্টর। এখানে শুধুমাত্র প্যাকেজিং ডিজাইনের উপরে আপনি বছরের পর বছর ধরে কাজ করতে পারেন। প্রথমত আমরা ব্যাপারটার প্যাকেজিং সরি প্যাটার্নের যে বেসিক বিষয়গুলো সেটা আগে বুঝি, তারপরে হয়তো এই বিষয়টা নিয়ে অ্যাডভান্স যদি সময় থাকে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্যাটার্ন ব্যবহার করেছেন এমন কেউ আছেন কিনা? এর আগে প্যাটার্নকে প্রফেশনালি কেউ ব্যবহার করেছেন এমন কেউ আছেন? আচ্ছা। না, হ্যাঁ আমি স্যার। প্যাটার্ন সম্পর্কে হ্যাঁ, তেমন কিছু জানি আছি না। ভাইয়া। স্যার, ভিডিওটা যখন দেখছিলাম তখন প্র্যাকটিস করছিলাম আর কি। আচ্ছা। হ্যাঁ, আমি প্যাকেজিং এর কাজ জন্য করা ওই লাগছে প্যাকেজিং কিছু। এর জন্য এটা ব্যবহার করতে হয়েছে। আজকে আশা করি আপনি যদিও প্রিভিয়াস ইয়ার হোপফুলি কিছু নতুন তথ্য পাবেন ইনশাআল্লাহ। প্যাটার্ন কোনো অবজেক্ট করা হয়। প্যাটার্ন বিষয়টা একটা মানে থিওরিটিক্যাল ধারণা দেই। আমরা সাধারণত প্রিন্টের শার্ট দেখি না? প্রিন্টের শার্ট বা প্রিন্টের শাড়ি বা প্রিন্টের কাপড় বা প্রিন্টের গেঞ্জি দেখি। দেখি মানে ডিজাইন গুলো পুরোটা শার্টের মধ্যে ৪টা ৫টা ডিজাইন, এলিমেন্টস এর একটা ডিজাইন, বা পুরো একটা কাপড়ের মধ্যে একটা পাশে একরকম ডিজাইন, আরেক পাশে আরেক রকম ডিজাইন, পুরো কাপড়ের একটা অংশের মধ্যে এক ধরনের ডিজাইন, আরেকটা অংশের মধ্যে আরেক ধরনের ডিজাইন, এ টু জেড। এই এটা উম, এই ধরেন একটা এলিমেন্টস কে আপনি আম, পুরো আর্টবোর্ড জুড়ে ব্যবহার করতে চান, বা 2টা বা 3টা বা 4টা এলিমেন্টস কে পুরো আর্টবোর্ড জুড়ে ব্যবহার করতে চান, যে আর্টবোর্ডটা প্রিন্টিং এর কাজে লাগবে। সাধারণত প্যাটার্নের সাধারণত না, প্যাটার্নের সকল কাজই প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়। এটা মূলত প্রিন্টিং জব। আচ্ছা, তবে কখনো কখনো এগুলো ওই যে অনলাইন মার্কেট প্লেস যেহেতু এখন তৈরি হয়েছে, বিভিন্ন রকমের ই মার্কেটিং যেটা, ওখানে প্যাকেজিং এর ওয়েব ভার্সনের কাজে কাজে লাগে মাঝে মাঝে। তো সিম্পল ব্যবহার হচ্ছে কোনো অবজেক্টকে যদি আমরা প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে চাই, অবজেক্টটাকে প্রাথমিক অবস্থায় সিলেক্ট রাখতে হবে। একটু আমার মেইলে আসতেছে। আচ্ছা, অবজেক্টটাকে সিলেক্ট রাখতে হবে এবং আমরা এই অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনুর এই সেগমেন্টে পাথ, শেপ, প্যাটার্ন, ব্লেন্ড, এনভেলপ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, লাইভ পেন, ইমেজ ট্রেস, টেক্সট ওয়ার্ক, লাইন এন্ড স্কেচ আর্ট, এই এই অংশ, এই যে সেগমেন্ট আপনারা জানেন, আমি প্রথম দিকেই বলেছিলাম যে এখানে একটা লাইন আছে, এখন এখানে একটা লাইন আছে। এই অংশটা মোস্ট অ্যাডভান্সড ইউজের জন্য। এখানে প্রত্যেকটা বিষয়ে খুব অ্যাডভান্সড ইউজ করা হয় অ্যাডভান্স লেভেলের ডিজাইনারদের জন্য, যেমন প্যাটার্ন, তারপর হচ্ছে পাথ। যদিও পাথটাকে পাথের অনেকগুলো ইউজ আছে। তারপরে ব্লাইন্ড মোড, এটার জন্য আলাদা একটা টুল বারও আছে। এনভেলপ, ডিস্টরশন, এটা আমরা এগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে লাইভ পেইন বাকেট, আমি জানি না আপনারা কখনো লাইভ পেইন বাকেট কেউ ইউজ করেছেন কিনা, বা ইমেজ ট্রেসের এই অংশগুলো ব্যবহার করেছেন কিনা। তবে এগুলো অ্যাডভান্স ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। প্যাটার্ন কোনো অবজেক্টকে যদি প্যাটার্নে কনভার্ট করতে হয়, তাহলে এটার জন্য বিশেষত কোনো টুল নেই, এবং এটার জন্য এই প্যাটার্নের জন্য আলাদা কোনো এখানে প্যানেলও নেই। তো প্যাটার্নটাকে কাজ করার জন্য একটাই জায়গা, সেটা হচ্ছে অবজেক্ট মেনু।
অবজেক্টের প্যাটার্ন থেকে মেক। কেন আমি বারবার শব্দটা একই কথা বারবার বলছি? অবজেক্ট, প্যাটার্ন এবং মেক, এই বিষয়টা যে অবজেক্ট মেনুর মধ্যে আছে, প্যাটার্নের বিষয়টা যে অবজেক্ট মেনুর মধ্যে আছে, এটা আপনার মাথায় রাখা গুরুত্বপূর্ণ। এর কারণ এক্সামের ক্ষেত্রে আপনি হয়তো প্যাটার্নের কাজগুলো বুঝতেছেন, জানেন আপনি কিভাবে এটা কাজ করে, বাট এক্সামে আপনার জন্য সময় থাকছে 1.30 সেকেন্ড। আপনি হয়তো 1.5 মিনিট একটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য সময় পাচ্ছেন। তখন যদি আপনার খুব মনে করতে হয় যে আসলে প্যাটার্নটা কোন মেনুর মধ্যে আছে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। এখানে যখন আপনি 30 সেকেন্ড 20 সেকেন্ড টাইম যখন আপনার মনে করার ক্ষেত্রে ব্যয় করবেন, এই 20 সেকেন্ডই হচ্ছে ফেল। সো আপনার মাথায় একদম স্পষ্ট ধারণা থাকতে হবে অ্যাকচুয়ালি প্যাটার্নটা কোথায় আছে। কেউ মেসেজ করেছেন? ওকে, তাহলে অবজেক্ট, প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, দেন অবজেক্ট, প্যাটার্ন, মেক প্যাটার্ন। যখনই আমরা মেকে ক্লিক করছি তখন এখানে একটা পপ আপ আসতেছে, একটা অ্যালার্মিং মেসেজ আসতেছে। মেসেজটা কি? দিস নিউ প্যাটার্ন হ্যাজ বিন এডেড টু সোয়াচেস প্যানেল, এনি চেঞ্জেস মেড while in the pattern editing mode will be applied to the swatches upon exit। বিষয়টা বলছে যে আমরা লাস্ট ক্লাসে কি নিয়ে কথা বলেছিলাম? আমাদের টপিক কি ছিল? সিম্বল স্যার। এর 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 আগের ক্লাসটা কি ছিল? ব্রাশেস। যে খেয়াল করেন, ব্রাশ সিম্বল যখন আমরা ব্যবহার করেছি, সিম্বলের স্টোরেজটাও কিন্তু আমরা সোয়াচেস প্যানেলে রেখেছি। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মাথায় রাখা। সিম্বলটাকেও আমরা সোয়াচেস প্যানেলে রেখেছি এবং আমরা প্যাটার্নটাকেও আমরা সোয়াচেস প্যানেলেই সংরক্ষণ করছি এবং একই সাথে কালারটাকেও কিন্তু আমরা সোয়াচেস প্যানেলেই সংরক্ষণ করছি। আমরা যখন প্যাটার্নে ক্লিক করলাম, দেন এই অবজেক্টটা অটোমেটিকলি কিন্তু সোয়াচেস প্যানেলের মধ্যে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? তো এটাকে আমরা জাস্ট ওকে করি, দেন পরীক্ষার জন্য এইটুকুই গুরুত্বপূর্ণ। কি কি গুরুত্বপূর্ণ? যে প্যাটার্নটা এড হলো সোয়াচেস প্যানেলে। এবার বলবে যে প্যাটার্নটার নামকরণ করার জন্য নেম, এসিপি প্যাড প্যাটার্ন। দেন এক্সামের জন্য আরেকটা অপশন থাকবে, হচ্ছে কি টাইল, টাইল টাইপ। যে প্যাটার্নের যে অবজেক্ট গুলো আছে, আমি আমি এটা নিয়ে ডিটেলস কথা বলবো। জাস্ট এক্সামের টপিক গুলো আগে দেখিয়ে নিচ্ছি, তারপর ডিটেলস কথা বলবো। তো এখানে যে অবজেক্ট গুলো, বাকি যে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট হয়েছে একটা অবজেক্টের উপর বেসিস করে, পরীক্ষার হলে এটা থাকবে যে টাইল টাইপ। কি ধরনের টাইপ? কি টাইল মানে তো আপনারা বুঝতেই পারেন, মানে কোনটার পরে কোনটা সিকোয়েন্স বা সিকোয়েন্স টাইল বা টাইল টাইপ প্রায় কাছাকাছি বিষয়। তাহলে গ্রিড বাই রু, গ্রিড বাই কলাম, হ্যাক্স বাই কলাম অর হ্যাক্স বাই রু। আমরা এই গ্রিড বাই রু, গ্রিড বাই কলাম এই শব্দটা আমরা আর্টবোর্ডের মধ্যেও পেয়েছিলাম, আপনাদের যদি মনে থাকে। আর আর তেমন কোনো বিষয় থাকবে না এক্সামের জন্য। তাহলে জাস্ট এটা এটা করার পরে যখন আমরা ডানে ক্লিক করব, সিম্পল, এটা প্যাটার্ন হয়ে গেছে। যদি আমরা এই অবজেক্টটাকে সরিয়ে রাখি, এবার একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেলের মধ্যে যদি আমরা জাস্ট এই সোয়াচেস প্যানেলের যেটা সেভ হয়েছে প্যাটার্ন হিসাবে, এটা যদি আমরা ক্লিক করি, তাহলে প্যাটার্নে কনভার্ট হয়ে গেল। সিম্পল ইউজ। পরীক্ষাতে আপনার এতটুকুই প্রয়োজন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার জন্য আরো একটু ডিপলি বিষয়ে কাজ করে। যেমন আমরা যদি এটাকে এডিট করতে চাই, অবজেক্ট, প্যাটার্ন, এডিট প্যাটার্ন, ফাইন। আচ্ছা, তাহলে এবার আমরা সবগুলো অপশন একটু দেখি যে আমাদের এক্সামের জন্য সিম্পল টপিক, সিম্পল অ্যান্সার। তাহলে এবার বাকি ডিটেলস গুলো দেখি। ডিটেলস গুলো কি? এখানে প্যাটার্নের জন্য আলাদা একটা টুল আছে। টুলটা টুল বারে না, তবে প্যাটার্ন অপশনের মধ্যেই টুল। দেখেন প্যাটার্ন টাইল টুল, তার কাজটা কি? এটাতে কি হয়? যখন আমরা প্যাটার্ন টাইল টুলটা ক্লিক করছি, সুইচ করছি, একই সাথে এখানে শো টাইল এজ নামে যে অপশনটা আছে, এটা আনহাইড হয়ে যাচ্ছে। খেয়াল করেন, আনহাইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই টুলটাকে সিলেক্ট করলাম। এই টুলটা, এই যে টুলটা আমরা সিলেক্ট করলাম, এখন যে অবজেক্টটাকে আমরা প্যাটার্ন তৈরি করেছি, এই অবজেক্টটার এই চারপাশে যে বাউন্ডিং বক্স, এই বাউন্ডিং বক্সটাই হচ্ছে প্যাটার্ন টাইল টুলের বাউন্ডিং বক্স। আমরা চাইলে এই বাউন্ডিং বক্সটাকে বড় করতে পারি এবং ছোট করতে পারি। বড় এবং ছোট করার মানে কি? বড় এবং ছোট করার মানে হচ্ছে এই অবজেক্ট থেকে অন্য অবজেক্ট গুলোর প্যাটার্ন তৈরি করার পরে যে অন্য যে অবজেক্ট গুলো তৈরি হয়েছে, এগুলোর ডিস্টেন্স কতটুকু হবে,
এই অবজেক্টটা থেকে এই অবজেক্টটার ডিস্টেন্স কতটুকু, এই অবজেক্ট থেকে এই অবজেক্টের ডিস্টেন্স কতটুকু, ডানে বা বামে, ভার্টিক্যালি বা হরিজন্টালি, এটা আমরা এটা প্যাটার্ন টাইল টুল দিয়ে সেট করতে পারি। ফাইন। আর এখানে আমরা বলেছিলাম যে এই যেই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, বাকি যে অবজেক্ট গুলো ক্রিয়েট হয়েছে এগুলো কতটা ক্রিয়েট হয়েছে, 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5, এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে, এখানে একটা অপশন আছে কপিস 5x5, 5 মানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি 5x5। আমি যদি 3x3 করি তাহলে 3x3, যদি 5x3 করি 5x3, 9x9 করলে 9x9। আচ্ছা, আমরা 5x5 অথবা 5x5 রাখলাম। দেন এখানে নিচে আরেকটা অপশন আছে, আমি সবগুলো গো থ্রু করবো, যেহেতু এটা একেবারে প্রফেশনাল একটা কাজ। এখানে ডিম কপিস টু 40%। ডিম কপিস মানে হচ্ছে আমরা প্যাটার্নটা, যে অবজেক্টটাকে প্যাটার্ন হিসাবে কনভার্ট করেছি, এটার মধ্যে বাকি যে কপিস গুলো তৈরি হবে সেই কপিস গুলোকে আপনি কতটুকু অপাসিটি লেভেলে দেখতে চান। ধরেন আমি যদি এটাকে অফ করে দিই, তার মানে 5x5 এ যে অবজেক্ট গুলো ক্রিয়েট হয়েছে প্রতিটা অবজেক্টই আমরা 100% অপাসিটি লেভেলে দেখতে পাচ্ছি। কিন্তু কখন কাজ করার সুবিধার্থে, যেহেতু আপনি শুধুমাত্র একটা অবজেক্টের উপরে ফোকাস করছেন, বাকিগুলো কি হচ্ছে সেটা ফোকাস করার প্রয়োজন নাই। কারণটা কি? কারণ যদি আমরা যখন মেক প্যাটার্ন করেছিলাম তখন আমাদের অ্যালার্মে কি বলেছিল? যদি আপনি প্যাটার্নের কোনো একটা অংশ চেঞ্জ করেন, ইট উইল বি অ্যাপ্লিকেবল টু দ্য অল অফ দ্য প্যাটার্নস রেস্ট অফ। এইটা মেসেজটা ছিল। তো আমাদের টার্গেটটা কোথায়? জাস্ট একটা অবজেক্টের উপরেই, যে অবজেক্টটা আমরা প্যাটার্ন করছি। এইজন্য আমরা বাকি অবজেক্ট গুলোকে ডিম করে রাখতে পারি, আই মিন অপাসিটি লেভেল কমিয়ে রাখতে পারি বা বাড়িয়ে রাখতে পারি। এখন এখানে অপাসিটি লেভেলের জন্য আলাদা মাত্রাও দেওয়া আছে। আপনি যদি 90% রাখতে পারেন, 50% রাখতে পারেন, 20% রাখতে পারেন বা 40% রাখতে পারেন। ওকে, এখানে আরেকটা অপশন আছে শো স্ক্র্যাচ বাউন্ডস। এই যে এই স্ক্র্যাচ বাউন্ডস যেটা আছে, এটা অফ বা অন করার জন্য, এবং এটা একটা নির্দিষ্ট কালার আছে, আপনারা খেয়াল করেছেন কালার আছে। এই কালারটাও চাইলে চেঞ্জ করা যায়। এই কালারটা চেঞ্জ করার প্রয়োজনীয়তা কেন দেখা দেয়? প্রয়োজনীয়তাটা দেখা দেয় তখনই যখন আপনি কোনো অবজেক্টকে প্যাটার্ন করছেন, কিন্তু প্যাটার্নের অবজেক্টের যে কালার এবং এখানে বাউন্ডিং বক্সের যে কালার, মানে সোয়াচ বাউন্ডারির যে কালার, সেটা যদি সেম হয় তাহলে কাজ করতে কিছুটা অসুবিধা হয়। এজন্য এটার কালার চেঞ্জ করারও অপশন আছে। যদি আমরা এই অপশন মেনুতে যাই, মোর মেনুতে, দেন টাইল এজ কালার, আমরা ক্লিক করি। এখানে এটা পরীক্ষার জন্য এটা লিটল বিট ইম্পর্টেন্ট। যদি আপনার পরীক্ষা খুব হার্ড হয় তাহলে এখান থেকেও প্রশ্ন আসবে। কালার হচ্ছে ম্যাজেন্টা, রেড লাইট অর ইয়েলো, যে কোনো একটা। দেন আমরা সিলেক্ট করলাম। দেখেন এখন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা অ্যাপ্রোপ্রিয়েট না, এরই থাকবে। Okay. এখানে আরো কিছু বিষয় আছে। আমরা যেমন প্যাটার্ন টুল দিয়ে, আপনার মনোযোগ আছে হোপফুলি? জি জি স্যার। স্যার। ওকে, প্যাটার্ন টুল হিসাবে আমরা যেটাকে প্যাটার্ন টাইল টুল হিসাবে যেটাকে ব্যবহার করেছি, এটা থেকে আমরা কাস্টম ভাবে ডিসটেন্সটা ক্রিয়েট করেছি, এখান থেকে ধরে বা বড় করে বা ছোট করে। এই ডিসটেন্সটা আমরা এখানে ম্যানুয়ালি করতে পারবো, এখানে সংখ্যা পদ্ধতির মাধ্যমে করতে পারবো। যদি এখানে আবার লিঙ্কিং একটা সাইন আছে, আপনি চাইলে এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু দুইটার থেকে সমানভাবে চেঞ্জ করতে পারেন। আমি যদি এখানে ভ্যালুটাকে, আপনারা জানেন নিশ্চয়ই ইলাস্ট্রেটরে শুধু সংখ্যা প্রেস করেই কোনো সংখ্যাকে বাড়ানো কমানো যায়, বিষয়টা এমন নয়। আপনি যদি জাস্ট যে কোনো ডিজিট এটাকে বলেন বা স্ট্রোক ভ্যালু বলেন বা অপাসিটি ভ্যালু বলেন, যে আমি যদি অপাসিটি ভ্যালুকে 100% সিলেক্ট করে দেন আমি যদি ডাউনেরও প্রেস করি তাহলে কিন্তু এটা অপাসিটি লেভেল কমে যাবে। এটা এখানে যাইয়া কার স্লাইডার চেঞ্জ করতে হবে, বিষয়টা এমন নয়। এখানে আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। আমরা আবারও এডিটে যাই, প্যাটার্ন, এডিট প্যাটার্ন। আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। এখানে যে উইথ হাইট এর যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা আমরা আপ এরো বা ডাউন এরো করেও চেঞ্জ করতে পারবো। চেঞ্জ হচ্ছে এবং দুইটা সমান তালে চেঞ্জ হচ্ছে, কারণ এখানে লিঙ্ক করা আছে। আপনি চাইলে এই লিঙ্কটাকে ব্রেক করতে পারেন। ওকে, তাহলে এখানে বেসিক বিষয়গুলো বোঝা গেল। কি আরো একটা অপশন আছে, অপশনটা হচ্ছে ওভারল্যাপ অপশন। এটা মোস্ট অ্যাডভান্স একটা অপশন। আপনি কি কখনো ব্যবহার করেছেন রিয়াজ ভাই এই ওভারল্যাপ অপশনটাকে? না আচ্ছা, ভাই, ওভারল্যাপ ব্যবহার করা হয় না।
আচ্ছা, তাহলে আমরা এখন আমরা ক্রিয়েট, সরি, ও এই জিনিসটা হয়তো দেখানো হয় না, এই জন্য আল্লাহ আমাদের দেখাইছে। আমরা যদি এখানে কোনো একটা অবজেক্টে চেঞ্জ করি, ধরেন আমাদের এখানে অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট যদি আমরা চেঞ্জ করি, তাহলে এই প্যাটার্নের মধ্যে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্টই চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা এখানে আরো কিছু অপশন আছে। এখানে লেয়ার প্যানেলের দিকে একটু খেয়াল করার বিষয় আছে। লেয়ার প্যানেলে আপনারা একটু দেখেন যে এই লেয়ারটা কি নামে আছে। এটাকে একটা বিশেষ, এটা একটা স্পেশাল মুড। যখন আপনি কোনো অবজেক্টকে প্যাটার্ন করেন, তখন এটা একটা স্পেশাল মুডে থাকে। এখানে অন্য যতগুলো লেয়ারই থাকুক না কেন, সবগুলো লেয়ার অফ হয়ে যায়। ওই সময় শুধু প্যাটার্নের ক্ষেত্রে ওই বাকি লেয়ার গুলো অফ হয়ে যায়, শুধুমাত্র এই প্যাটার্নের লেয়ারটাই অন থাকে। এটা মাথায় রাখার মতো বিষয়। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন এই প্যাটার্ন নিয়ে, তখন আপনি লেয়ার প্যানেলের দিকে লক্ষ্য রাখতে হবে। লেয়ার প্যানেলের ডিটেলস নিয়ে আমরা আজকের ক্লাসে চেষ্টা করবো ইনশাল্লাহ কথা বলতে। তাহলে এখানে সেভ এ কপি, আপনি কপি হিসাবে সেভ করতে পারছেন, একটা যে কোনো কপি হিসাবে, বা আপনি যেভাবে আছে এইভাবেই সেভ করতে পারছেন। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ব্রিক বাই রো না, এটা গ্রিড বা ব্রিক বাই কলাম, কলাম অর গ্রিড, এভাবেই সেভ করলাম, ডান। এখানে আরো কিছু কথা বলবো। এখানে বিষয়টা খেয়াল করেন, আমরা এতক্ষণ কাজ করেছি মাত্র একটা অবজেক্ট নিয়ে। তাহলে একটা অবজেক্টকে আমরা অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করেছি। ধরেন এবার যদি এটাকে আপনি এরকম কোনো প্যাকেজিং এর জন্য ব্যবহার করেন, এটা প্যাকেজিং এর জন্য ব্যবহার করা যেতে পারে, বা ফ্যাশন ডিজাইনের জন্য যদি ব্যবহার করেন সেটার জন্য ব্যবহার করা যেতে। এটা প্রফেশনাল কাজ হয়নি, কিন্তু ব্যবহারটা আমি দেখিয়েছি। যখন আপনি প্রফেশনালি কাজ করতে যাবেন, তখন সাধারণত প্যাটার্নের জন্য একের অধিক অবজেক্ট থাকে। এটা হচ্ছে এরকম। ধরেন আপনি একটা টি-শার্টের প্রিন্ট ডিজাইন করছেন, এখানে ২টা ৩টা ৪টা ৫টা অবজেক্ট আছে, সবগুলোই রিপিটেড দেখাবে। সেই ক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করব? আচ্ছা, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এই নেক্সট স্টেপে যাচ্ছি। আমি একটু দ্রুত হয়ে গেছি মনে হচ্ছে না? এই একটা অবজেক্টকে কিভাবে প্যাটার্নে কনভার্ট করতে হবে এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? না। না স্যার। এবং কিভাবে সোয়াচেস প্যানেল নিতে হবে এবং কিভাবে এটার নাম চেঞ্জ করতে হবে এবং সেটিং গুলো দেখে চেঞ্জ করা। কিন্তু যখন একটা প্যাটার্ন আপনি যখন প্যাটার্ন করবেন, যখন একের অধিক যখন কোনো অবজেক্ট থাকবে, তখন এটা কিভাবে কাজ করতে হবে? এটার জন্য আপনার একটু সময় দিতে হবে। মিনিমাম আপনি যখন কোনো প্যাকেজিং ডিজাইন বা কোনো ফ্যাশন ডিজাইন করবেন, তখন যথেষ্ট সময় নিয়ে আপনাকে কাজটা করতে হবে। কিভাবে সময় নিয়ে কাজটা করতে হবে আমরা একটু দেখব। আমরা অবজেক্ট গুলোকে সিলেক্ট করছি। এই অবজেক্ট গুলোকে আমরা প্যাটার্নে কনভার্ট করব। অবজেক্ট, প্যাটার্ন, মেক। সেম অ্যালার্মিং আমাদেরকে দিয়েছে যে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি সেটা অ্যাপ্লিকেবল হবে সব ক্ষেত্রেই। ওকে, এখানে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট, আমি একটু জুম আউট করি তাহলে একটু সহজ হবে আপনাদের জন্য বুঝতে। আমরা সিলেকশন টুল ক্রিয়েট করলাম। আপনারা একটু কাইন্ডলি দেখেন এটা কি হয়েছে, একটু সেটিংটার দিকে দেখেন, সেটিং এর দিকে দেখেন এবং এই অবজেক্টের দিকে একটু দেখেন। জি, এবার আমরা কিছু প্রয়োজনীয় চেঞ্জ আনবো। আমি প্যাটার্ন টুলটাকে ইউজ করব। প্যাটার্ন টুল দিয়ে একেবারে প্রফেশনাল লেভেলের কাজটা যেমন হতে পারে সেটা। আমরা একটু এটা বড় করে নিলাম। তার মানে আমরা কাস্টম ভাবেই একটু স্পেস বেশি নিলাম। আমি জাস্ট শুধুমাত্র ওভারল্যাপ অপশনটা বোঝানোর জন্য এখানে আসতে হয়েছে। এবার আপনি যখন কাজটা করছেন, আপনি যখন প্রফেশনালি কাজটা করছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে অবজেক্ট ৪ টা বা ৩ টা অবজেক্ট আপনাকে দিয়েছে। এভাবে যেভাবে দিয়েছে আপনি ঠিক এভাবেই এখানে সেট করেছেন। কিন্তু এইভাবে এখন এখানে অবজেক্ট গুলো যেভাবে সেট করা আছে, ঠিক এভাবেই যদি আপনি প্যাটার্ন হিসেবে ব্যবহার করেন এবং এটাকেই যদি আপনি প্রিন্ট করেন, তখন এটা ব্যাপারটা কেমন দেখাবে? কোন রকমই ভালো দেখাবে না। এইজন্য কি করতে হবে? আমাদের অবজেক্ট যে অবজেক্ট গুলোকে আমরা ব্যবহার করব, সেই অবজেক্ট গুলোকে আমরা সাজাবো, লেয়ারিং করব। আই মিন কোনটা কোথায় বসবে? যেমন এই অবজেক্টটা এখানে বসতে পারে, এটা এখানে আসতে পারে।
এটা উপরে যেতে পারে, বা আমরা এটার একটা কপি করতে পারি। এটাকে যদি আমরা অল প্রেস করে নিচে নিয়ে আসি, তাহলে আমরা একটা কপি পেতে পারি। সরি, তারপর এইটা এবং এটা সেম মনে হচ্ছে, এটা আমি একটু রোটেট করে দিব, রোটেশন করে দিব, এটাকে আর একটু ক্লোজে রাখবো, এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসবো। আমি র্যান্ডমলি কাজটা করছি। এই শেপটাকে আমরা অল্ট চেপে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা রোটেট করে দিতে পারি, তাহলে অবজেক্টটা ভিন্ন রকম স্টাইল দেখালো। এটাকে আমরা একটু উপরে নিতে পারি, এই অবজেক্টটা সেট হয়নি। ওকে, ঠিক আছে। তবে আমরা আমাদেরকে প্রথমত অবজেক্টটাকে কি করতে হবে, যে অবজেক্টটা নিয়ে কাজ করবে সেই অবজেক্ট গুলো অ্যারেঞ্জ করতে হবে, যে কোথায় কোনটা ব্যবহার করবে। আরো কিছু কাজ করা যেতে পারে, যখন আমরা এই অবজেক্টটা এবং এক্সটা যদিও সেম, কিন্তু একেবারে সেম টু সেম আমরা রোটেশন করে দিয়েছি। আমরা চাচ্ছি যে কালারের ক্ষেত্রেও একটু ডিফারেন্স আসুক। আমরা সেই কালারের ক্ষেত্রে ডিফারেন্সটা কিভাবে করতে পারি, যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে, যদি আমি এখানে একটা চিহ্ন দেওয়া আছে রিকালার আর্টওয়ার্ক, এটাও কালারের একটা ব্যাপার। রিকালার আর্টওয়ার্কের আমরা এটা নিয়ে কথা বলবো, রিকালার আর্টওয়ার্ক নিয়ে আমাদের পুরো ক্লাস থাকবে আমরা যখন ড্রয়িং ক্লাসে যাব। এখানে একটা অপশন আছে র্যান্ডমলি চেঞ্জ কালার অর্ডার। এখানে কালার যে কয়টা কালার ব্যবহার করা হয়েছে 1 2 3 বা 4টা, এই 4টা কালার ঠিক থাকবে, 4টা কালারে থাকবে, তবে কালার গুলো এটার কালারটা এখানে চলে আসবে, এটার কালারটা এখানে চলে আসবে। এটাকে বলা হয় র্যান্ডম কালার চেঞ্জ। যদি আমি ক্লিক করি, খেয়াল করছেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই তো? আপনি যতবার ক্লিক করবেন ততবারই র্যান্ডম ভাবে এটা চেঞ্জ হতে থাকবে। সো অবজেক্ট যদিও একটা অবজেক্টই, কেউ কিছু বলবেন? যদিও অবজেক্ট একটা, কিন্তু স্টাইলটা ভিন্ন এবং কালারটাও ভিন্ন, বাট একই কালারের জাস্ট ইনভার্ট করা হয়েছে, নট ইনভার্স। দেন আমরা সেম ওয়েতে এটাকে ক্লিক করতে পারি, হয়তো এইটারও আরেকটা কপি করতে পারি, বা এটার যদি আমরা অল্ট প্রেস করে এখানে কোথাও সেট করি এবং এটাকে যদি আমরা শিফট প্রেস করে ছোট করে দেই, সেম ওয়েতে আমরা রিকালার আর্টওয়ার্কে যাই এবং র্যান্ডমলি যদি কালারটা চেঞ্জ করি, তাহলে র্যান্ডমলি কালার চেঞ্জ হচ্ছে। এবার এখানে এই ওভারল্যাপের যে অপশনটা, এই অপশনটাতে আসি, একটু খেয়াল করেন। আমি এটাকে উঠিয়ে দিয়েছি, আচ্ছা থাকুক এটা এভাবে। এই অবজেক্টটাকে যখন আমরা একটু উপরে নিচ্ছি, আচ্ছা, এর আগের যে টিউটোরিয়ালটা ছিল, আগের যে কাজটা ছিল, আপনারা খেয়াল করেছেন এই অবজেক্টটার পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের শুধুমাত্র আর্টবোর্ডটাই দেখা যাচ্ছে, শুধু আর্টবোর্ডটা দেখা যাচ্ছে। প্যাটার্নের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্যাটার্নে ব্যাকগ্রাউন্ড সহ সেভ করা যায় না। আমি একটু থিওরিটিক্যাল কথা বলছি, প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝবেন। আমরা যদি আবার একটা রেক্টেঙ্গেল টুল নিই, যতটুকু প্যাটার্নের এরিয়াটা ছিল, প্যাটার্ন টাইল এজটা ছিল, এতটুকু টাইল এজের মধ্যে যদি একটা রেক্টেঙ্গেল ব্যবহার করি, রিয়াজ ভাই এটা আপনার কাজে লাগবে। জি ভাই, আমি আগে ম্যানুয়াল ভাবে করতাম ব্যাকগ্রাউন্ড, এখন নতুন কিছু শিখতেছি। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, আমরা একটা কালার দেই। ওকে, কালার। এবার কি হলো, এটা উল্টাপাল্টা হয়ে গেল। কেন উল্টাপাল্টা হলো? এর কারণটা হচ্ছে আমরা যদি আবার লেয়ার প্যানেলে যাই, তাহলে এটা বুঝতে পারবো। কারণ আমাদের লেয়ারটা, আমরা যে রেক্টেঙ্গেলটা নিয়েছি, রেক্টেঙ্গেলটা সবার উপরে, এই লেয়ারটা, আমরা এই লেয়ারটাকে টেনে নিচে নিয়ে আসবো। ফাইন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এর নিচে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারের টাইল গুলো, প্যাটার্নটা স্প্রেড হয়েছে, আর এইটুকু হচ্ছে আর্টবোর্ড আমাদের। এবার যদি আমি এই অবজেক্টটাকে, যেমন যখন আপনি প্যাটার্নটা প্রিন্ট করার পরে কোথাও না কোথাও তো এজিং দেখাবে। এজ মানে হচ্ছে সর্বশেষ পয়েন্ট। এখন সর্বশেষ পয়েন্টে যাওয়ার পরে এটা কেমন দেখাবে সেটা একটা ফ্যাক্ট। যদি আমি এটাকে উপরে নেই, খেয়াল করেন এটা উপরে নেওয়ার মানে কিন্তু এই যে নিচে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাও কিন্তু উপরে যাওয়া। এবার এখন কি হয়েছে ঘটনাটা, এই অবজেক্টটা উপরে নেওয়াতে উপরের অংশটা যেমন হাইড হয়ে গেছে, উপরের অংশটা হাইড হয়ে গেছে এবং এই নিচের অংশটাও হাইড দেখাচ্ছে। এট দ্য সেম টাইম আমি যদি এই অবজেক্টটাকে আরেকটু ক্লোজ করে দেই, দেখেন এখানেও কিন্তু ক্লোজ হচ্ছে। আমি যদি এই অবজেক্টটাকে নিচে রাখি, এই অবস্থায় রাখি,
তাহলে এই অবস্থায় যে অংশটা কেটে যাচ্ছে এই অংশটা কিন্তু সব 4টা অংশ থেকে কেটে যাচ্ছে। সো আপনি যখন অবজেক্টটাকে অ্যারেঞ্জ করবেন তখন অ্যারেঞ্জ করার ক্ষেত্রে খুব সাবধানে অ্যারেঞ্জ করতে হবে যে আমি একটা অবজেক্ট অ্যারেঞ্জ করছি, অন্য পার্ট গুলোর কি কি চেঞ্জ আসতেছে, এই চেঞ্জটাকে অ্যাডজাস্ট করার উপায়টা হচ্ছে এখানে ওভারল্যাপ। ধরেন আমি যদি এখানে ওভারল্যাপের 4টা অপশন আছে, লেফট ইন ফ্রন্ট, রাইট ইন ফ্রন্ট, টপ ইন ফ্রন্ট, বটম ইন ফ্রন্ট। আমরা এই অবজেক্টটা এটা যেটা নিচে চলে গেছে, আমি যদি ব্যাক ইন ফ্রন্ট প্রেস করি, বটম ইন ফ্রন্ট, আমি এখন মুখস্থ জানি না কোনটা কিভাবে কাজ করে, কিন্তু আমি এটা জানি ওভারল্যাপ দিয়ে এই অবজেক্ট গুলোর অ্যাডজাস্টমেন্ট করা হয়। আমি এটা জানি না, আমার দুর্বলতা। আপনারা যখন প্র্যাকটিস করতে করতে এটা অভ্যস্ত হয়ে যাবেন। বটম ইন ফ্রন্ট, যখন বটম ইন ফ্রন্টে ক্লিক করলাম তখন দেখাচ্ছে কি, যে অবজেক্টটা এখন আমাদের রেক্টেঙ্গেলটা তো নিয়েছিলাম এই অবধি, তার মানে প্যাটার্ন টাইল এসটা হচ্ছে এই অবধি। এখন এই অংশটা কেটে গেছে, যে অংশটা কেটে গেছে এই অংশটা নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে বটম ইন ফ্রন্ট, বটম লাইনটাকে ফ্রন্টে দেখাচ্ছে। দ্য সেম টাইম যখন আপনি এই অবজেক্টটাকে একেবারে বাইরে দিকে ঠেলে দিচ্ছেন, তার মানে এইটা যখন যেভাবে দেখা যাচ্ছে না, এদিক দিয়েও দেখা যাচ্ছে না। সো এইটাকে চেঞ্জ করার জন্য আমরা এইটা ব্যবহার করব, রাইট ইন ফ্রন্ট ব্যবহার করব। যখন আমরা রাইট ইন ফ্রন্ট ব্যবহার করছি তখন কি হচ্ছে, এই অবজেক্টটা এই পাশ থেকে কেটে যাচ্ছে, যে অংশটা কেটে যাচ্ছে এই অংশটা এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। আমি খুব কঠিন কথা বলেছি কিন্তু। আপনি যদি শুয়ে শুয়ে টিউটোরিয়াল দেখেন তাহলে আপনি বুঝবেন না। এটা মানে মিররের মতো কাজ করে, তাই না? হ্যাঁ, সঠিক শব্দটা ব্যবহার করেছেন, মিররের মতো কাজ করে। তাহলে ওভারল্যাপ বোঝা গেল। কোনো প্রশ্ন আছে এই অবধি? তাহলে আমি একটু অ্যাডভান্স হব। এখানে আরো কিছু ইউজেস আছে এটার। আচ্ছা, এখন আমরা যদি এটাকে প্যাটার্ন হিসাবে সেভ করি, ডান করি, তাহলে কিন্তু এটা প্যাটার্ন হিসাবে সেভ হবে, তাই তো? আমরা তো এর আগে এটাই দেখে এসেছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এর আগের বার যখন আমরা সেভ করেছিলাম তখন এটার পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড দেই নেই। এবার যদি আমি এটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা সহ সোয়াচেস প্যানেলে আমরা স্টোরেজ করি, তখন কিন্তু এটা ভবিষ্যতে যখন আপনি কাজ করবেন, ধরেন আপনি প্যাটার্নটাকে কোথাও ব্যবহার করবেন, এখন প্যাটার্নটার যে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, তখন আপনি আবার প্যাটার্নটাকে এডিট করতে হবে। আমি থিওরিটিক্যালি বলছি, যদি আমরা এখন এই প্যাটার্নটাকে ডান করি, সোয়াচেস প্যানেলে এই প্যাটার্নটা সেভ হবে, ঠিক একই সাথে সেভ হবে কি, এই ব্যাকগ্রাউন্ডটা সহ। কিন্তু পরবর্তীতে যদি আপনি এই সোয়াচেসটা, এই প্যাটার্নটাকে অন্য কোনো অবজেক্টের মধ্যে অন্য কোনো আর্টবোর্ডে ব্যবহার করতে যান, তখন এই ব্যাকগ্রাউন্ডটা সহ থাকবে। তার মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে আবারও প্যাটার্নটা এডিট করতে হবে। সো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে, যখনই আমরা প্যাটার্ন কোনো সেভ করব, তখন প্যাটার্নটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে শুধুমাত্র জাস্টিফিকেশনের জন্য বা ওভারল্যাপের জন্য আমরা প্যাটার্নটাকে ব্যবহার করব, বাট অ্যাকচুয়ালি যখন সেভ করব তখন ব্যাকগ্রাউন্ডটা ছাড়াই সেভ করব। বুঝতে পেরেছেন আশা করি। তার মানে এটা সেভ হয়েছে, যেমনটা ছিল এমনই আছে। এবার যদি আমরা এই প্যাটার্নটাকে কোথাও ব্যবহার করতে যাই, যদি আমি একটা রেক্টেঙ্গেল নিই, ওকে, খেয়াল করেন আমি সোয়াচেস প্যানেল থেকে প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, ওকে ফাইন, আমাদের এখানে চলে আসলো। এখানে ব্যাকগ্রাউন্ড আছে? কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেট করবেন? এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আপনি আরো একটা রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে এখানে, সরি, এখানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেট করবেন কেউ একজন আমাকে বলেন, খুব খুশি হব যদি কেউ বলতে পারেন। নতুন লেয়ার নিতে হবে। লেয়ার, নো, কেন নতুন লেয়ার? আপনি তো এখন লেয়ার নিয়ে এখানে কাজ একটা করছেন। আবার একটা এরকম ইয়া রেক্টাঙ্গেল নিয়ে ওটা ব্যাকে দিলে নিউ তো হয়, লেয়ার করতে হবে। পিছনে দিয়ে দিলে। সরি স্যার, না, এখানে ক্রিয়েটে যে এইখানে এই যে আর কি ডিলিট বাটনের লেফটে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে সিম্পল আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। ধরেন আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, এখন এইটার মধ্যে আমরা এই কালারটা সেট করলাম, ফাইন, ঠিক আছে। এবার এই কালারটা আমরা আরো একটা রেক্টেঙ্গেল নিয়ে যদি এই কালারটাই সেট করি বা অন্য কালার সেট করি, তাহলে তো এই দুইটা কালারের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে।
আমরা কিন্তু সোয়াচেস প্যানেলটাকে বারবার ব্যবহার করছি, এটা মাথায় রাখেন। আমরা সোয়াচেস প্যানেলটাকে এখানে এখানে ফিল কালারের যে কাজ সেম, প্যাটার্নেরও কিন্তু সেম কাজ। এটা কিন্তু এখন আর কোনো প্যাটার্ন নেই, এটা এখন আর কোনো প্যাটার্ন নেই, এটা হয়ে গেছে এখন সোয়াচেস। সোয়াচ। এখন আমরা কি করব, এই যতটুকু রেক্টেঙ্গেলটা আমরা নিয়েছি, এতটুকু রেক্টেঙ্গেলের মধ্যে আরেকটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। এটাকে যদি আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করেন তখন হবে না, এটাকে আপনাকে করতে হবে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে। আমরা দুইটা ফিল এবং দুইটা স্ট্রোক বা তিনটা ফিল বা তিনটা স্ট্রোক নিতে পারি। আপনাদের এটা ধারণা আছে কিনা? এটা নিয়ে কথা বলবো, আমরা অ্যাপিয়ারেন্স প্যানেল নিয়ে কথা বলবো যখন, এই জন্য গ্রাফিক স্টাইলটা গুরুত্বপূর্ণ ছিল। যদি আমরা আর এইটা একটা ফিল, এই ফিলের মধ্যে আমরা প্যাটার্নটাকে ইউজ করেছি। এবার যদি আমরা আরো একটা ফিল নেই, অ্যাড নিউ ফিল, এই ফিলটাকে যদি আমরা নিচে দিয়ে দিই, এবার এই ফিল কালারটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এবার আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারছি। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রথমে প্যাটার্নের যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, এটা একটু আরেকবার একটু রিপিট করলে তো ভালো হয়। ওই যে আচ্ছা, মানে ছাড়া, যে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করার সিস্টেমটা স্যার। ব্যাকগ্রাউন্ড সারা সেভ করার সিস্টেম, তাহলে তো জি স্যার। ঝামেলা, আমাকে অনেক দূরে যেতে হবে। আমি থিওরিটিক্যালি বলি, ব্যাকগ্রাউন্ড আমরা যখন কোনো একটা অবজেক্টকে কোনো ঠিক আছে বলছি, আমি এই জন্য কিন্তু থিওরিটিক্যালি ওখানে কথাটা বলে আসছিলাম। ধরেন আমরা এই অবজেক্টটাকে এটাও ডিলিট করে দিই, এটাও করে দিই। তো এখানে আমার 3টা বা 4টা অবজেক্ট আছে, খেয়াল করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডও আছে, তাই তো? ব্যাকগ্রাউন্ডও আছে। আমরা যখন এটাকে অবজেক্ট থেকে খুব সহজ অর্থে বলছি, আবার আপনি মনোযোগ দিবেন, মেক করছি, তার মানে এটা কি হলো? আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা অবজেক্টগুলোকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন অবজেক্টে যেতে হবে, প্যাটার্নে যেতে হবে, মেক করলাম, দেন ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলো না। এখন আমরা কাজ করার সুবিধার্থে, কি কাজ করার সুবিধার্থে? ওভারল্যাপিং অ্যাকশনটাকে দেখার জন্য, ওভারল্যাপিং অ্যাকশনটাকে দেখার জন্য আমরা কি করব, যে টাইল এজ আছে, এজ আছে, এই টাইল এজ মানে হচ্ছে সীমানা, টাইল এজ এটাকে বলা হয় টাইল, আর এটা হচ্ছে টাইল সাইন, টাইল টুল। এই টাইল টুলটা মধ্যেই যেন আমরা ওভারল্যাপিং অ্যাকশনটা বুঝতে পারি, এই জন্য আমরা একটা রেক্টেঙ্গেল ইউজ করেছি। এটা শুধুমাত্র ক্ষণিক সময়ের জন্য, যেন আমরা ওভারল্যাপিংটা বুঝতে পারি। এবার যেই আহ, যেই রেক্টেঙ্গেলটা আমরা নিয়েছি টাইল এজের মধ্যে, এই রেক্টেঙ্গেলটা আমরা কোথায় পাবো? লেয়ার প্যানেলে আমরা দেখতে পাবো। যদি আমরা লেয়ার প্যানেলে যাই, এই রেক্টেঙ্গেলটা সবার উপরে সেট হয়েছে, আমরা এটাকে নিচে নিয়ে আসব। নিচে আনার পর এবার আমরা শুধুমাত্র আমরা এই রেক্টেঙ্গেলটা কেন ব্যবহার করেছি? যেন আমাদের ওভারল্যাপিং টাইলেসটাকে বুঝতে পারি। ওকে, এটাকে আমি যদি চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে। এবার যদি এই অবজেক্টটাকেই, যে প্যাটার্নটা আমরা ক্রিয়েট করেছি, এই প্যাটার্নটাকে যদি সোয়াচেস প্যানেলে আমরা অ্যাড করতে যাই, সোয়াচেস প্যানেলে যদি আমরা অ্যাড করি এবং ডান ক্লিক করি, একই সাথে আহ, একই সাথে এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম, এই রেক্টেঙ্গেলটা সহ সেভ হবে। আর যদি আমরা এই রেক্টেঙ্গেলটাকে অফ করে দেই, এই রেক্টেঙ্গেলটাকে অফ করে দিই, বা এই লেয়ারটাকে যদি আমরা, যেটাকে আমরা নিয়েছিলাম ওভারল্যাপিং এর জন্য শুধুমাত্র অল্প সময়ের জন্য, তাহলে এইটা যদি আমরা ডিলিট করে দিই এখান থেকে, এটাকে সিলেক্ট করে নিচে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিলাম, এবার আমরা এটাকে ডান প্রেস করলাম, তাহলে নতুন সোয়াচেস প্যানেল ক্রিয়েট হলো। তার মানে এই এই সোয়াচেস প্যানেলে যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, এই প্যাটার্নটার কোন, মাইকটা অফ করে দেন আপনি কথা বললে ফ্যামিলির সাথে। আমরা যে প্যাটার্নটা অ্যাড করেছি, এই প্যাটার্নটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কারণ ব্যাকগ্রাউন্ড নাই কেন? কারণ আমি জানি না এক্স্যাক্টলি আমার ক্লায়েন্ট কি ধরনের ব্যাকগ্রাউন্ডের উপরে, কি ধরনের কালারের উপরে এই প্যাটার্নটা তারা ক্রিয়েট করবে। সেই জন্য যখন আমরা নতুন কোনো ব্যাকগ্রাউন্ড নেব, সাপোজ আমি এখানে এই রেক্টেঙ্গেলের মধ্যে, এই রেক্টেঙ্গেলের মধ্যে এই প্যাটার্নটাকে কপি করব। যখন আমি প্যাটার্নটাকে কপি করছি, তখন এটাও
ব্যাকগ্রাউন্ডলেস অবস্থায় আছে। যদি এই ব্যাকগ্রাউন্ডলেস অবস্থাটার সাথে নতুন কোনো ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে চাই, তাহলে প্রপার্টিজ প্যানেলে বা উইন্ডো মেনু থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলে গিয়ে এখান থেকে আমাদের আরেকটা স্ট্রোক ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে নিউ স্ট্রোক, নিউ স্ট্রোক এবং নিউ ফিল। যদি আমরা দুইটা ফিল কালার ক্রিয়েট করি এবং দুইটা ফিল কালার যদি পাশাপাশি রাখি এবং এটা যদি নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসবো কারণটা কি? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকবে। এবার যদি আমরা এখানে ক্লিক করে সোয়াচেস প্যানেলে আবার যাই, সোয়াচেস প্যানেল থেকে নতুন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারছি এবং আমি চাইলে যে কোনো সময় এটাকে চেঞ্জ করতে পারছি। শুধু তাই না, আমরা যদি আরেকটু অ্যাডভান্স কথা বলি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। যদি না বুঝতে পারেন আপনি আমাকে ইনবক্স জি করেন, স্যার, আমি আপনাকে আবারও বুঝাবো। জি স্যার। যদি আমরা এটা চেঞ্জ করে নিই, এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, এখন আপনি চাইলে পুরো অবজেক্টটাকে একই সাথে এক্সপোর্ট করতে পারবেন এবং আপনি যদি চান শুধুমাত্র কোনো একটা এই প্যাটার্নের কোনো একটা অবজেক্টকে স্পেসিফিকলি এক্সপোর্ট করবেন, সেটাও আপনি এক্সপোর্ট করতে পারবেন। এটা আমরা এক্সপোর্ট অপশনে যাওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলবো। এখন এখানে আরো কিছু বিষয় বলার আছে। বলার বিষয়টা কি, ধরেন কিছু অপশন আপনাদেরকে দেখাইতে হবে, এই জন্যই বলেছি এটা একটা অ্যাডভান্স বিষয়। যদি আমরা ট্রান্সফর্ম প্যানেলে যাই, আপনার ভিডিওটা আবারও দেখবেন আশা করছি। এখানে একটা অপশন আছে, ট্রান্সফর্ম অবজেক্ট অনলি, ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি। ট্রান্সফর্ম অবজেক্ট অনলি, ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি এক। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করি, তাহলে দেখছেন ট্রান্সফর্ম অবজেক্ট এন্ড ট্রান্সফর্ম প্যাটার্ন চেক এবং আনচেক থাকার বিষয়। শুধু তাই না, আমরা যদি স্কেল টুলে যাই, স্কেল টুলে যদি আমরা ডাবল ক্লিক করি, এখানেও দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম অবজেক্ট এবং ট্রান্সফর্ম প্যাটার্ন। বিষয়টা কিরকম, বিষয়টা প্র্যাকটিক্যাল বিষয়টা কি, আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি, রেক্টেঙ্গেলটা সহ এবং প্যাটার্ন সহ যদি আমরা সিলেক্ট করছি, এবার যদি আমরা এটাকে ছোট করি, আমাদের রেক্টেঙ্গেলটাও ছোট হচ্ছে এবং একই সাথে আমাদের রেক্টেঙ্গেলের ভিতরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাও ছোট হচ্ছে। আমি যদি কন্ট্রোল জে প্রেস করি এবং এবার যদি আমি ট্রান্সফর্ম প্যানেলে যাই, সে অপশনের মধ্যে থেকে ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি এটা যদি আমি অফ করে দিই, শুধু ট্রান্সফর্ম অবজেক্ট অনলি ক্রিয়েট করি, তো এবার যদি আমি এটাকে মিনিমাইজ করি, ছোট করি, আমার শেপটা ছোট হচ্ছে কিন্তু এটার শেপের ভিতরে যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলো কিন্তু ছোট হয় নাই। প্যাটার্নের সাইজটা এখন খেয়াল করেন, আমি এটাকে ছোট করছি, সেম সাইজ রয়ে গেছে। আমি এটাকে বড় করছি, সেম সাইজ রয়ে গেছে। সো অবজেক্ট মানে যেই অবজেক্টটার উপরে বেসিস করে আমরা যে রেক্টেঙ্গেল বলেন বা যে শেপের উপরে বেসিস করে আমরা প্যাটার্নটাকে ইমপ্লিমেন্ট করছি, ওই ইমপ্লিমেন্টেড প্যাটার্নটা সহ যদি আপনি স্কেল আপ বা স্কেল ডাউন করতে চান, তাহলে আমরা ট্রান্সফর্ম প্যাটার্ন অনলিটাও আমরা ব্যবহার করব। ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি অপশনটা পুরো ইলাস্ট্রেটরের 3টা জায়গায় আছে। একটা হচ্ছে ট্রান্সফর্ম প্যানেল থেকে, ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি, দেন স্কেলে আছে, দেন রোটেশনে আছে। ধরেন আপনি রোটেশন টুল দিয়ে অথবা রিফ্লেক্ট টুল দিয়ে যে কোনো একটা অবজেক্টকে আমরা এখানে যদি আমরা যে কোনো একটা অবজেক্টকে চেঞ্জ করি, তাহলে কিন্তু সেটা প্যাটার্নের মধ্যেও চেঞ্জ হবে। এত ভিতরে যাচ্ছি না, শুধু বলছি যে যদি আপনি প্যাটার্ন ইউজ করেন কোনো একটা রেক্টেঙ্গেলের উপরে, সেই ক্ষেত্রে যদি এটাকে ছোট বা বড় করার কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা ট্রান্সফর্ম প্যানেল থেকে অবশ্যই এই অপশনটাকে অন করে নিব, যেখানে ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি সহ সিলেক্ট থাকে। এবার যদি আমরা এটাকে ছোট করি, তাহলে আমাদের শেপটা যেমন ছোট হচ্ছে, একই সাথে শেপের ভিতরে যে অবজেক্ট গুলো আছে সে অবজেক্ট গুলো ছোট হচ্ছে। যদি কার কোনো প্রশ্ন থাকে বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে, হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। ভাই, যে আমি যে প্যাটার্নটা নিলাম, তো প্যাটার্নটা নেওয়ার পর আমি ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। তো আমি যদি চাই যে কোনো রেক্টেঙ্গুলার না নিয়ে পুরা যে আর্টবোর্ডটা আছে সবটার উপরে প্যাটার্নটা করব, তখন কি আমাকে রেক্টেঙ্গুলার নিতে হবে নাকি এমনি আর্টবোর্ডের উপরে কাজ করবে আপনি প্যাটার্নটা? কি আর্টবোর্ডের উপরে কোনো সোয়াচেস কালার দিতে পারবেন? ও সরি সরি, ফার্স্টে তো শেপ নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা আর্টবোর্ড, এটার মধ্যে কি সোয়াচেস কালার ইউজ করা সম্ভব? ও সরি, ওখানে যে একটাই আছে না। কারণটা কি? সোয়াচেস প্যানেলটা শুধুমাত্র কাজ করবে কোনো একটা অবজেক্টের, কোনো একটা শেপের উপরেই। শেপটাকে তো কালারাইজ করবেন, কোনো অবজেক্টকে তো কালারাইজ করবেন। আর্টবোর্ড হচ্ছে পেস্ট বোর্ড, যেটা আপনি যেটার উপর বেসিস করে আপনি অন্য কাজগুলো করছেন। এই জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো শেপ নিতে হবে, শেপ নিয়ে দেন প্যাটার্নটাকে ইউজ করতে হবে।
জি ভাইয়া, বুঝতে পারছি। ও আচ্ছা, অনেকেই মেসেজ করে রেখেছেন, আসলে মেসেজগুলো দেখিনি, সরি। তাহলে কি ফার্স্টে কোনো রেক্টেঙ্গুলার নিব? জি জি স্যার, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক নিয়ে কথা বলি না। ওভারল্যাপটা কি, ওভারল্যাপসটা কি? জি, আমি এ ব্যাপারে কথা বলেছি। আর রবিউল হাসান, আপনি প্রশ্ন করেছেন অনেকগুলো, আপনি সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন? জি ভাইয়া, পাইছি। আমি আসলে তখন ফোনে একটু সমস্যা হয়েছিল, তো ওই জন্য মেসেজ করতে দিতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো আমি যখন প্রশ্নের অপরচুনিটি দিব তখন প্রশ্ন, এর আগে যদি আপনি প্রশ্ন করেন তো এই উত্তর দেওয়ার আগেই প্রশ্ন করবেন না। এটা সবার ক্ষেত্রেই। যখন আপনি পুরো ক্লাসটা শুনেন মনোযোগ দিয়ে, দেন যদি আপনি না বুঝেন আমি রিপিট করব, এবং পুরো ক্লাস শেষ করলে ইনশাল্লাহ আপনার অ্যান্সার গুলো পাবেন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে প্যাটার্ন নিয়ে? রিয়াজ, আপনার কাছ থেকে কোনো প্রশ্ন আশা করছি, কারণ আপনি যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করেন, আপনার কোনো উপকার আসলো কিনা? হ্যাঁ, আমার জন্য বহুত উপকার হয়েছে, বাট একটা ব্যাপার নিয়ে মিস করতেছি, সেটা হচ্ছে যে ব্রাশের ক্লাস গেছে, বাট ওই যে পেন ট্যাবের ব্যাপারটা আছে, যে পেনের ব্যাপারটা, মানে এক্সটার্নাল ডিভাইস ব্যবহার, মানে হ্যাঁ ব্যবহারের যে হ্যাঁ, প্যান ট্যাব। বিষয়টা, হুম। এটার ব্যাপারে কোনো কিছু দেখাইছেন কিনা? আমি টিউটোরিয়ালটা খুঁজছি বাট পাইনি বা ওই ধরনের কোনো আচ্ছা, ইনফরমেশন। ওটা খুব দরকার, আমি একটা কিনতে যাচ্ছিলাম সামনে। ও কিনতে যাচ্ছেন? আমার লাস্ট বেসের এক স্টুডেন্ট কিনেছে, মেয়ে স্টুডেন্ট কিনেছে। আমি তাকে লিংক দিয়েছিলাম, আপনি চাইলে আমি আমি আপনাকে সাজেস্ট করতে পারি প্যান ট্যাব ব্যবহার করার জন্য। আর ভাইয়া, ওভারল্যাপের ব্যাপারটা খুব ভালো লাগছে। এটা নিয়ে আমার অনেক সাবধানতা অবলম্বন করা লাগতো, দেখা গেলো একটার উপর একটা গেলে কাজ করতে হুম। পারতাম না, আচ্ছা ম্যানুয়াল আচ্ছা। ভাবে অনেক কষ্ট করা লাগতো। হুম 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 হুম, হুম। জি, আর কারো কোনো প্রশ্ন প্লিজ? তাহলে আমরা নেক্সট স্টেপে যাবো ইনশাল্লাহ। অনেক ক্ষেত্রে প্রশ্ন করাটা, যে প্রশ্ন করতে জানে সে মহাজ্ঞানী না হয় যে প্রশ্ন করতে জানে না সে মহাজ্ঞানী না হয় মহামূর্খ। অনেক ক্ষেত্রে যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনার মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং, হয়তো আপনি 50%, 60%, 70% বুঝেছেন, কিন্তু বাট 30% আপনি বুঝেন নাই, তখন আপনার প্রশ্ন থাকতে পারে। আপনি যদি টোটালি না বুঝেন তখন কিন্তু প্রশ্ন ক্রিয়েট হবে না। এখন কি আপনারা বোঝার কারণে কোনো প্রশ্ন নাই, নাকি না বোঝার কারণে প্রশ্ন নাই বলেন? হ্যালো। বোঝার হ্যাঁ কারণে জি বটে স্যার, স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি যে যে কটা অবজেক্ট নিয়ে চেষ্টা করেছি, এই কটা অবজেক্ট নিয়ে আপনি চেষ্টা করতে পারেন। পুরো পুরো ক্লাসটা আবারও আপনি দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন। প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি একরকম, খুব সহজ মনে হচ্ছে ঠিক। কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু অনেক জায়গায় আটকে যাবেন, যে এইটা যেন কেমন ছিল, কোনটার পরে যেন কোনটা বলেছিল। এই ধরনের অনুভূতি ক্রিয়েট হতে পারে। সেজন্য আপনার ক্লাসটা আবার দেখবেন এবং নিজেরা চেষ্টা করবেন। চেষ্টা করবেন, যদি সম্ভব হয় আপনি নিজে কোনো অবজেক্ট ক্রিয়েট করে প্যাটার্ন দিয়ে, এবং প্যাটার্নটা আপনি গ্রুপে আপলোড করার জন্য। আমরা নেক্সট স্টেপে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। ওকে। আচ্ছা, আমরা আজকের এই একটু সিলেবাসে যাই। যদি আচ্ছা, সিলেবাসটা আমাদের এই জায়গায় এসেছিলাম। প্যাটার্নস, প্যাটার্নস নিয়ে কথা বলেছিলাম। আমরা জাস্ট গ্রাফিক স্টাইলটাকে স্কিপ করে এসেছি। গ্রাফিক স্টাইলটা আমরা আসলে উম, পরবর্তীতে যখন টাইপ নিয়ে কথা বলবো, টেক্সট নিয়ে কথা বলবো, আমরা তো টেক্সট নিয়ে এখন অব্দি কথা বলিনি। টেক্সট নিয়ে যখন কথা বলবো তখন আমরা এই গ্রাফিক স্টাইলটা নিয়ে কথা বলবো। এবার আপনাদের জন্য একটু বলি, আমরা প্রায় 8টা ক্লাস নিয়েছি, সম্ভবত আজকে 8ম ক্লাস। যাই হোক, যতটা ক্লাসই হোক, এই পুরোটা ক্লাস ছিল শুধুমাত্র প্রজেক্ট সেটআপ এবং ইন্টারফেস নিয়ে, তাই তো? শুধু প্রজেক্ট সেটআপ এবং ইন্টারফেস নিয়ে আমরা এতগুলো কথা বলেছি। জি স্যার। এবার আমরা কথা বলবো লেয়ার প্যানেল, অর্গানাইজিং ডকুমেন্টস, এবং চ্যাপ্টার 4 ক্রিয়েটিং এবং মডিফাইং ভিজুয়াল এলিমেন্টস। আমরা এই অর্গানাইজিং ডকুমেন্টস মানে কমপ্লিটলি লেয়ার প্যানেল নিয়ে কথাবার্তা, লেয়ার প্যানেলেরই কাজ। কিভাবে আমরা ডকুমেন্টকে অর্গানাইজ করব। তো এটার জন্য হয়তো 2টা ক্লাসকে হাফ ক্লাস করব, এবং নেক্সট দিন হয়তো আমরা লেয়ার প্যানেল শেষ করতে পারবো। এরপরে আমরা কোড থিঙ্কিং এ ঢুকবো, যেটা আমাদের ইলাস্ট্রেটরের মেইন ইউজ।
কিভাবে আমাদের ড্রয়িং করব বা ডিজাইন করব বা ইলাস্ট্রেশনের কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা যাচ্ছি আজকে থেকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে আবারও অর্গানাইজিং ডকুমেন্টস। মাথায় রাখবেন একটু। বিসমিল্লাহ। আচ্ছা, অর্গানাইজিং ডকুমেন্টস বলতে আপনি কোনো ডকুমেন্টস ক্রিয়েট করেছেন, ওই ডকুমেন্টটা যখন আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন বা আপনার ওয়ার্কারের কাছে পৌঁছাবেন, তখন কি কি বিষয়কে ফলো করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা অ্যান্সার হচ্ছে লেয়ার প্যানেল। যে আপনি লেয়ার প্যানেলটাকে কত নাইসলি ডেকোরেটেড করবেন, কত নাইসলি আপনি এটাকে সিকোয়েন্স করবেন, অ্যারেঞ্জ করবেন, সাজাবেন। যেমন আমরা যে অবজেক্টটা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, যেই ইলাস্ট্রেশনটা দেখতে পাচ্ছি, এটা নট ডিজাইন বা ড্রয়িং। স্যার লেয়ার প্যানেলটা দেখা যাচ্ছে না কম্পিউটারে। আপনারা আমার লেয়ার প্যানেল দেখতে পাচ্ছেন না? হচ্ছি তো স্যার। স্যার জি স্যার, দেখা যাচ্ছে। সাইডে তো দেখতে পাচ্ছি স্যার। না, সাইডে তো ইয়ে উঠে রয়েছে যে সব ওটা মিনিমাইজ করে রাখলে তো হয়। ও আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না হয়তো। আচ্ছা ওকে স্যার, দেখতে পাচ্ছি, মিনিমাইজ করে রাখছি। আচ্ছা, তাহলে ভালো হয়েছে। লেয়ার প্যানেল, আমার প্রিভিয়াস পেজে দুইটা মেয়ে আছে যারা খুবই এক্সক্লুসিভ ইউজার, ইলাস্ট্রেটরের খুব ভালো কাজ করে। আপনারা কাজগুলো দেখবেন যদি ওই গ্রুপে অ্যাড হয়ে থাকেন। কিন্তু ওরা লেয়ার প্যানেল নিয়ে কিছুই বোঝে না, কারণ যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর ইউজার তারা লেয়ার প্যানেলের উপর গুরুত্ব দেওয়া হয় না। যেমন আমরা যে এত কথা বলেছি, প্রায় 7-8টা ক্লাসে অনেক প্রায় 10 ঘন্টা প্রায় 12 ঘন্টা সময় কাটিয়েছি, কখনো কিন্তু লেয়ার প্যানেলের প্রয়োজনীয়তা বোধ করিনি। হ্যাঁ, তাহলে ফটোশপে লেয়ার অনেক ইম্পর্টেন্ট, কেননা হ্যাঁ, লেয়ার ফটোশপে তা নাহলে ইমেজ আপনার ডিস্ট্রাকটিভ হয়ে যায়, নষ্ট হয়ে হ্যাঁ, যায়, আপনি মডিফাই ডিস্ট্রাকটিভ করতে হয়ে পারবেন যায়। না। তখন হ্যাঁ এটাকে স্যার, স্মার্ট আমার এই কারণে তো আমি ওই গাড়ির ডিজাইনটা দিতে পারি না লেয়ার প্যানেলের কারণে আচ্ছা সময় মতো। আচ্ছা। তো ফটোশপে লেয়ারটা গুরুত্বপূর্ণ, ইলাস্ট্রেটরের লেয়ারটা কম গুরুত্বপূর্ণ, এবং আফটার এফেক্টস এর লেয়ারটাই গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি কেউ বলে যে আফটার এফেক্টস এ শুধুমাত্র সে লেয়ারের সকল বিষয়গুলো সম্পর্কে ভালো বুঝে, হারুন হয়তো আমাদের সাথে আছেন, সে আফটার এফেক্টস এর কোর্সের সাথে আছে। আফটার এফেক্টসটা কমপ্লিটলি লেয়ার বেসিসড, কমপ্লিট কাজটাই লেয়ার বেসিস। শুধুমাত্র আপনি যদি 10 ঘন্টা কাজ করা হয় আফটার এফেক্টস এর মধ্যে 8 ঘন্টা 8.5 ঘন্টায় কাজ করতে হয় শুধুমাত্র লেয়ারের উপর বেসিস করে, কারণ ওখানে লেয়ারের মধ্যেই সবগুলো প্রপার্টিস। আর ইলাস্ট্রেটরের লেয়ারটা আমরা খুব বেশি প্রয়োজন বোধ করি না। কেন প্রয়োজন বোধ করি না? লেয়ার ছাড়াও আমরা কাজগুলো করতে পারছি, কারণ একটা লেয়ারের মধ্যে অনেকগুলো লেয়ার একই সাথে অ্যাড করা সম্ভব হয়। এবং এখানে আমরা যেই ধরনের কাজই করি না কেন, এটা অটোমেটিকলি কাজটা হয়ে যায়, এটা ম্যানুয়ালি করতে হয় না। কিন্তু আপনি যদি প্রফেশনাল কাজ করতে চান এবং আপনি ধরেন আপনি কোনো একটা ডিজাইনকে আপনি ফ্রি পিকে আপলোড করবেন, মানে শাটারস্টকে আপলোড করবেন, 99 ডিজাইনে আপলোড করবেন, তখন কিন্তু লেয়ার প্যানেল খুবই গুরুত্বপূর্ণ। আপনার লেয়ার প্যানেল যদি ঠিকঠাক মতো কাজ না করে, তখন কিন্তু আপনি সেই ডিজাইনটা আপলোড করতে পারছেন না। সো এটার গুরুত্বটা আমরা বুঝতে পেরেছি, কিভাবে কাজ করে এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রথমত লেয়ার প্যানেলের জন্য কাজ বোঝার আগে আমাদের আরেকটা কাজ বুঝতে হবে, সেটা হচ্ছে সিলেকশন। কোনো অবজেক্টকে আমরা কিভাবে সিলেক্ট করব। যেমন এখানে অনেকগুলো অবজেক্ট আছে, অবজেক্ট আমরা খুব সিম্পল প্রশ্ন, আপনারা হয়তো সিম্পলি উত্তর দিবেন অবজেক্ট মানে তো সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো কিছু অবজেক্ট সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, সঠিক অ্যান্সার। কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আমি একটু কুইক স্টার্ট করছি, আপনারা একটু মনোযোগী হবেন ইনশাআল্লাহ। এখানে কোনো একটা অবজেক্টকে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমি ডাইরেক্টলি ক্লিক করতে পারি এবং ড্রাগ করতে পারি, ক্লিক এন্ড ড্রাগ। আমার এই সিলেকশন এরিয়াটা যতটুকু হয় ততটুকুই এটা সিলেক্ট হচ্ছে। এবং কোনো অবজেক্টকে শিফট প্রেস করে অ্যাড সিলেক্ট করতে পারি, এবং শিফট প্রেস করে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট থেকে মাইনাস করতে পারি, অবজেক্ট থেকে সিলেক্ট থেকে মাইনাস করতে পারি। এটা একটা সিলেকশনের ওয়ে। আর ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল পরে আসতেছি। এরপর আরেকটা সিলেকশন আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এখানে কিছু অপশন আসতেছে। ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করা হয় কি জন্য? সিলেকশন করার জন্য। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করা হয় কি জন্য? সিলেকশনের জন্য। লেসো টুল ইউজ করা হয় কি জন্য? সিলেকশনের জন্য। ওভারভিউটা দিতে ভুলে গেছি। তাহলে আমরা পাচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেকশনের জন্য, সিলেকশন টুল সিলেকশনের জন্য, গ্রুপ সিলেকশন টুল সিলেকশনের জন্য, ম্যাজিক ওয়ান টুল সিলেকশনের জন্য, এবং লেসো টুল সিলেকশন করার জন্য।
তার মানে আপনার সিলেকশনটা পরিস্থিতিতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন রকম সিলেকশনের প্রয়োজন হতে পারে। শুধু তাই না, সিলেক্টের জন্য আলাদা একটা মেনু বার আছে। মোস্ট ইম্পর্টেন্টলি এটা খুব বেশি ব্যবহার করা হয় না, মানে ডিজাইনাররা এটা খুব বেশি ব্যবহার করে না, তবে এটা সম্পর্কে জ্ঞান থাকাটা খুবই বাঞ্ছনীয়। কি কি সিলেকশনের মধ্যে কি কি অপশন আছে, যেমন সবকিছু সিলেকশন করার ব্যাপার, অল অন আর্টবোর্ড, অ্যাক্টিভ আর্টবোর্ড, এই অ্যাক্টিভ আর্টবোর্ডের মধ্যে যা কিছু আছে সবকিছু সিলেক্ট করতে পারছেন। ডিসিলেক্ট, রিসিলেক্ট, ইনভার্স, আমরা এটা নিয়ে কথা বলবো। নেক্সট অবজেক্ট অ্যাবোভ, কি কি বিষয় আছে সেটা জানা খুব দরকার। নেক্সট অবজেক্ট বিলো, যেটা আমরা কি জানি, আমি কখনো এইভাবে কাজ করি না। সিলেক্ট, সেন্ড টু ব্যাক, সেন্ড টু রাইট, এই অপশনটা এখানে সিলেক্টের মধ্যে পাওয়া যায়। দেন আছে সেম। সেম বলতে বোঝানো হচ্ছে এখানে যে কটা অপশন দেওয়া আছে, অ্যাপিয়ারেন্স, অ্যাট্রিবিউট, ব্লেন্ডিং মুডস, ফুল ফিল এন্ড স্ট্রোক, ফিল কালার, অপাসিটি, স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট, এবং আরো কিছু আছে, গ্রাফিক স্টাইল, শেপ, সিম্বল, ইনস্ট্যান্স এবং লিঙ্ক, ব্লক, সার্ভিস। তো এটা বেসিক্যালি জিনিসটা কি, একটু আমার একটা মেসেজ আসছে। জি, এটা হচ্ছে আপনি যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন, ওই অবজেক্ট গুলোর মধ্যে এই ক্যাটাগরির যেই এখানে যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে, ব্লেন্ডিং মোড, ধরেন দুইটা অবজেক্ট, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, এই যে কোনো একটা অবজেক্টের মধ্যে ব্লেন্ডিং মোড ইউজ করা হয়েছে। আপনি শুধু ওই ব্লেন্ডিং মোড অবজেক্টটাকেই সিলেক্ট করতে চান, আর কোনো কিছু সিলেক্ট করতে চান না, তাহলে আমরা ব্লেন্ডিং মোড ইউজ করব। তাহলে আমরা এখানে অনেকগুলো অবজেক্ট আছে, সবগুলো অবজেক্টের ফিল এবং স্ট্রোক ভ্যালু আছে আলাদা, হয় ফিল বা স্ট্রোক, বা হয়তোবা ফিল নেই, হয়তোবা স্ট্রোক আছে। যদি ফিল কালারের উপর বেসিস করে কোনো কালারকে আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা সেম ফিল কালারটাকে আমরা, দেন অপাসিটি লেভেলের উপর বেসিস করে যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাই, তাহলে অপাসিটি, স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট। এরপর আছে অবজেক্ট। অবজেক্টটা কি, অবজেক্টকে উপর অবজেক্টের বেসিস করে যদি কোনো অবজেক্টকে আপনি সিলেক্ট করতে চান, কি ধরনের অবজেক্ট বেসিস, বেসিসটা হচ্ছে এরকম, যদি এখানে এই ডিজাইনের মধ্যে শুধুমাত্র কোনো টেক্সট থাকে, ধরেন আমি একটু প্র্যাকটিক্যালি সবগুলো বোঝানো সম্ভব না, যে সবচেয়ে ইজিয়েস্ট যে জিনিসটা সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। এখানে একটা টেক্সট আমরা অ্যাড করলাম, এবার আমরা সিলেক্টে গেলাম, অবজেক্ট, কি বলা হচ্ছে, অল টেক্সট অবজেক্ট। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে শুধুমাত্র টেক্সটটাই সিলেক্ট হচ্ছে, আর বাকি সবগুলো যেভাবে থাকার সেভাবে আছে। এরপরে যদি আমরা সিলেক্টে যাই, অবজেক্ট, তার মানে এটা অবজেক্টের উপর বেসিস করে সিলেকশন। আর এটা কি, এটা হচ্ছে বলতে বলি, এটা হচ্ছে প্রপার্টিস এর উপর বেসিস করে সিলেকশন। মানে আপনার অবজেক্টের ভিতরে যে প্রপার্টিস গুলো আছে, প্রপার্টিস বলতে ফিল কালার, স্ট্রোক কালার, ব্লেন্ডিং মুড, অ্যাট্রিবিউটস, অ্যাপিয়ারেন্স প্যানেলে আমরা একটু আগে অ্যাপিয়ারেন্স প্যানেলের যেই ডিটেলসটা আমরা দেখি, অ্যাপিয়ারেন্স প্যানেল সাধারণত কি কি থাকে, অপাসিটি থাকে, ফিল থাকে, স্ট্রোক থাকে। তার মানে এটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের প্রপার্টিস। যদি অবজেক্টের কোনো প্রপার্টিস এর উপর বেসিস করে আমরা কোনো কিছু সিলেক্ট করি, তাহলে আমরা সেম প্রপার্টিস। আর যদি অবজেক্টকে সরাসরি অবজেক্টের উপর বেসিস করে কোনো কিছু সিলেক্ট করি, তাহলে কি হচ্ছে, আমরা যদি আমরা কোনো স্ট্রোক, ব্রিসল, ব্রাশ স্ট্রোক, কোনো যদি ব্রাশ ইউজ করে থাকি, যেমন পুরো অবজেক্টের মধ্যে যদি কোনো ব্রাশ থাকতো, তাহলে আমরা শুধুমাত্র ব্রাশটা ইউজ এখানে সিলেক্ট হতো। ব্রাশ স্ট্রোকস, ক্লিপিং মাস্ক, যদি কোনো অবজেক্টের পুরো অবজেক্ট গুলোর মধ্যে যদি আমাদের কোনো ক্লিপিং মাস্ক থাকে, আমরা জাস্ট শুধুমাত্র ক্লিপিং মাস্কটাই সিলেক্ট করতে চাই, তাহলে আমরা ক্লিপিং মাস্কে ক্লিক করব। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যেটা কখনোই হয়তো কি আমি নিজেও কখনো ব্যবহার করিনি, স্ট্রে পয়েন্টস। হোয়াট ইজ স্ট্রে পয়েন্ট? স্ট্রে পয়েন্ট, আমার পরীক্ষা এটা এসেছিল। স্ট্রে পয়েন্ট বিষয়টা কি? Just a minute, please. জীবনে নতুন শুনলাম ভাই। জি, বলতেছি আমিও প্রথম দেখলাম আর কি। আচ্ছা, হ্যাঁ, স্ট্রে পয়েন্ট বিষয়টা কি, ধরেন আমরা একটু যদি একটা আউটপুট নিই, আচ্ছা, আমি কিছু একটা করেছি। এখন এই পুরো আর্টবোর্ডের মধ্যে আমার দুইটা অবজেক্ট, কিন্তু আর কি কোনো কিছু আছে? আর কি কোনো কিছু দেখা যাচ্ছে? দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না।
দেখা যাচ্ছে না। এবার যদি আপনি সিলেক্ট করতে যান তখন দেখবেন এখানে কিছু একটা রয়ে গেছে। এটা কি? আমরা সাধারণত কোনো ডিজাইন বা ড্রয়িং বা ইলাস্ট্রেশন যখন করি তখন অনেকবারই আমাদের পেন টুল ব্যবহার করতে হয়। পেন টুল ব্যবহার করার পর এটা ডিলিট করে দিতে হয়। ডিলিট করে দেওয়ার পরে সেটাকে আবার ড্র করতে হয়, মানে বারবার রিফাইন করতে হয়। তো দেখা যায় ডিলিট করার পরেও কখনো কখনো অ্যাঙ্কার পয়েন্ট গুলো থেকে যায়, যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো সিলেকশন করলেই দেখা যায়, কিন্তু আপনি যদি এটা প্রিন্ট করতে যান তখন কিন্তু এটা ধরা পড়ে। সো কোনো কাজ করার পরে, কোনো কমপ্লিট একটা ডিজাইন করার পরে এই কমপ্লিট ডিজাইনের মধ্যে কোনো ওয়েস্টেজ কোনো কিছু আছে কিনা, অপ্রয়োজনীয় কোনো কিছু আছে কিনা, সেটার নাম যেটা থাকে সেটার নামই হচ্ছে স্ট্রে পয়েন্ট। যদি আমি এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করি, সিলেক্ট অপশনে যাই, অবজেক্ট থেকে স্ট্রে পয়েন্টে যাই, এবার খেয়াল করেছেন কোথায় কোথায় স্ট্রে পয়েন্ট গুলো আছে, এটা সে সিলেক্ট করেছে। এবার জাস্ট আপনি ব্যাকস্পেস আর ডিলিট প্রেস করেন, তাহলে সেই স্ট্রে পয়েন্ট গুলো ডিলিট হয়ে যাবে। আমি যদি একের অধিক সেখানে স্ট্রে পয়েন্ট থাকতো তাহলে সেটাই সিলেক্ট করতো। খেয়াল করেছেন? ওকে, এটাকে স্ট্রে পয়েন্ট বলা হয়। দেন আসলে আমি খুব দ্রুত আগাচ্ছি, আপনারা একটু, আমি জানি এই বিষয়গুলো হয়তো আপনারা জানেন। আচ্ছা, আরেকটা হচ্ছে লেসু টুল দিয়ে আমরা কিভাবে সাধারণত সিলেক্ট করি। লেসু টুলটা সাধারণত ব্যবহার করা হয়, আপনি ধরেন কোনো একটা অবজেক্টকে আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি, একটু জুম করি একটু। আমরা যখন পুরো অবজেক্টটাকে সিলেক্ট করি, গ্রুপ করে নিই। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে পুরো অবজেক্টের মধ্যে থেকে হাফ অবজেক্টটাকে আমি সিলেক্ট করব। পুরো অবজেক্টের মধ্যে থেকে হাফ অবজেক্ট সিলেক্ট করব, হাফ অবজেক্ট করব না। ধরেন আমি যদি লেসু টুলটা নেই, লেসু টুল নিয়ে আমি যদি পুরো অবজেক্টের হাফ অংশটাকে যদি আমি সিলেক্ট করি, তার মানে এই অংশটার হাফ অংশটাই সিলেক্ট হয়েছে। আপনারা খেয়াল করেন, যদি অ্যাঙ্কার পয়েন্টার গুলো দেখে খেয়াল করেন, ও সরি, আমি যতটুকু এরিয়া সিলেক্ট করছি এতটুকু এই এরিয়ার মধ্যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো দেখেন সিলেক্টেড অবস্থায় আছে। অ্যাঙ্কার পয়েন্ট, আপনার আশা করি অ্যাঙ্কার পয়েন্ট কি বিষয়টা বোঝানোর প্রয়োজন নাই। অ্যাঙ্কার পয়েন্ট দেখেন, এই অ্যাঙ্কার পয়েন্ট গুলো সিলেক্টেড অবস্থায়, এই অ্যাঙ্কার পয়েন্ট গুলো আনসিলেক্টেড অবস্থায় আছে। যদিও সিলেকশন হয়েছে বাট এগুলো অ্যাঙ্কার পয়েন্ট গুলো আনসিলেক্টেড অবস্থায় আছে। এবার যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করেন, ডাইরেক্ট সিলেকশন টুল, আমি যদি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, কারণ যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো সিলেক্ট করেছিলাম জাস্ট ওই অ্যাঙ্কার পয়েন্ট গুলো সিলেক্ট হয়েছে এবং এগুলোই মুভ হয়েছে, তাই তো? আচ্ছা, এগুলো সাধারণত ডিস্টরশনের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। এবার সিলেকশন সেভ করা, আপনি ধরেন কোনো একটা অবজেক্টকে বারবার সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, অথবা কোনো একটা অবজেক্টকে আপনি হয়তো কোনো একটা কমপ্লেক্স ডিজাইন যেটাকে আপনার সিলেক্ট করাটা খুব কঠিন ব্যাপার। ধরেন আমরা আমাদের এই বিমানটার প্রতিটা পার্টস আলাদা আলাদা অবস্থায় আছে। আপনি চাচ্ছেন যে আমি যদি পুরোটাকে পুরোটাকে গ্রুপ করব, হ্যাঁ, পুরোটাকে আমি গ্রুপ করব। এখন এটাকে আমার সিলেকশন করা দরকার। তাহলে সিলেকশন করার জন্য আপনাকে আহ, পেছনের এই পাখাগুলো সহ সিলেক্ট করতে হবে, কারণ যেহেতু অবজেক্টটা আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া। এখন পেছনের পাখাটা সহ যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কি হচ্ছে, এই অংশটা সহ সিলেক্ট হয়েছে। আপনি হয়তো বা এখানে শিফট ক্লিক করে ডিসিলেক্ট করতে পারবেন এই অবজেক্টটাকে, কিন্তু এটা কোনো স্মার্ট ওয়ে না। স্মার্ট ওয়েটা কি, আপনি যদি আবার লেসো টুল ইউজ করেন, লেসো টুল দিয়ে যদি আপনি যা সবগুলো অবজেক্টকে নিয়ে যান, তাহলে কি হচ্ছে, পুরো অবজেক্টটা সিলেক্ট হয়েছে। এবার কন্ট্রোল জি প্রেস করেন, তাহলে পুরোটা গ্রুপ হয়ে গেছে। তার মানে অবজেক্ট সিলেকশনটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এবার ধরেন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব না, আমি আরেকটা অবজেক্টে যাই, তাহলে সহজ হবে বুঝতে। আচ্ছা, আচ্ছা, এটা সেম অবস্থা। আচ্ছা, এটা আমি একটা অবজেক্ট সিলেক্ট করলাম, আমি চাই যে এই অবজেক্টটা ছাড়া এই আর্টবোর্ডে যত কিছু আছে সবকিছু সিলেক্ট করব, এই অবজেক্টটাকে ছাড়া। তাহলে কি করতে হবে, সিলেক্ট ইনভার্স। আমি যদি ইনভার্সে ক্লিক করি, দেখেন কি ম্যাজিক হয়। তার মানে এই অবজেক্টটা ছাড়া বাকি আমার আর্টবোর্ডে যা কিছু আছে, শুধু এই আর্টবোর্ডে না, অন্যান্য সকল আর্টবোর্ডে যা কিছু আছে, যেমন এখানে একটা আর্টবোর্ড ছিল, এখানেও কিছু আর্টবোর্ড আছে, অন্য সকল আর্টবোর্ডে যা কিছু আছে সবকিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিসিলেক্ট করব কিভাবে? ডিসিলেক্টের শর্টকাট কি, কেউ একজন বলেন।
স্যার কন্ট্রোল ডি। কন্ট্রোল শিফট ডি। সরি আচ্ছা, তাহলে আমরা সিলেকশন নিয়ে কিছুটা হলো কথা বলেছি। এখানে যে ম্যাজিক ওয়ান টুল বলে একটা বিষয় আছে, এটা মাথায় রাখবেন, এক্সামে আপনি অবশ্যই পাবেন ম্যাজিক ওয়ান টুল। সেটা প্রশ্নটা কিভাবে থাকবে, যে 4-5টা অবজেক্ট দেওয়া থাকবে, এরকম অগোছালো কিছু অবজেক্ট দেওয়া থাকবে, বলা হবে যে আপনি ফিল কালারের উপরে বেসিস করে যেটা টলারেন্স ভ্যালু লেস দেন 15% এমন অবজেক্ট গুলো আপনি সিলেক্ট করেন। তার মানে পুরো অবজেক্ট, এই পুরো আর্টবোর্ডের মধ্যে জাস্ট ফিল কালারের উপর বেসিস করে, যে ফিল কালারের মধ্যে কালার ব্যবহার করা হয়েছে, যে কালারগুলো ব্যবহার করেছে, ওই কালারের যে স্যাচুরেশন ভ্যালু, আই মিন টলারেন্স ভ্যালু, ওই টলারেন্স ভ্যালুর উপর বেসিস করে আপনি অবজেক্টগুলো সিলেক্ট করেন এবং ওইটাকে গ্রুপ করেন এবং এটাকে রিনেম করেন। এটা একটু জটিল কাজ, কারণ তখন আপনাকে লেয়ার প্যানেলেও আসতে হবে। আমরা লেয়ার প্যানেল নিয়ে কথা বলবো। যদি আমি এই ম্যাজিক ওয়ান টুলটা কোথাও ক্লিক করি, তাহলে কি হচ্ছে, এই ফিল কালার, সেম ফিল কালার এবং এই টলারেন্স ভ্যালুর উপরে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়েছে। ওকে, যদি আমি এটাকে অফ করে দিই, অফ করে যদি স্ট্রোক ভ্যালুর উপরে নেই, স্ট্রোক ভ্যালুর উপরে আমি চাইলে এই টলারেন্স ভ্যালু কম বা বেশি করতে পারি। এটা এক্সামের জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনি এক্সামে অবশ্যই সিলেকশন থেকে একটা না একটা কোশ্চেন পাবেন। তার মানে একটু ঘাটাঘাটি করতে হবে। যে আমি বলেছি সিলেকশন টুল, কথা খুব সিম্পল ব্যাপার, এভাবে সিকোয়েন্সলি সাজিয়ে দেওয়ার পরে যদি আপনি মনে না রাখতে পারেন, সেটা খুবই দুঃখজনক হবে। সিলেকশন করার জন্য আমরা সিলেকশন টুল ব্যবহার করব, ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব, গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশন কি? গ্রুপ সিলেকশন হচ্ছে কোনো একটা অবজেক্ট, যেমন আমরা এই অবজেক্টটাকে গ্রুপ করেছিলাম, এবার যদি এই অবজেক্টটাকে গ্রুপকৃত অবজেক্টটার মধ্যে থেকে আলাদা আলাদা এলিমেন্টস গুলো আমরা সিলেক্ট করতে চাই, তখন আমরা গ্রুপ সিলেকশন টুলটা ব্যবহার করি। এবার যদি আমি এটাকে গ্রুপ সিলেকশন টুলস দিয়ে যখন আমরা সিলেক্ট করছি, তখন আলাদা আলাদা অবজেক্ট গুলো আলাদা আলাদা পাথ গুলো আমরা এই যে এখানে পাথ লেখা আসতেছে, আলাদা পাথ গুলো আমরা সিলেক্ট করতে পারছি, কারণ এটা গ্রুপের ভিতরের বিভিন্ন পার্টস গুলোকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর নর্মালি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্ট উপর বেসিস করে, অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট করার জন্য। আচ্ছা, তাহলে লেসো টুল, স্মার্টলি কোনো কিছু আমরা যদি লেসো টুল দিয়ে, একটু তাড়াহুড়ো করছি, 10 মিনিট, পুরো এই অবজেক্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট হলো। আমরা চাই এই অবজেক্টটা সেভ থাকুক, সিলেকশন সেভ। সিলেকশন সেভ অপশনটা কোথায়? সিলেক্ট, সেভ সিলেকশন। আমি এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আছে, সেভ সিলেকশন। আমি কিছু একটা নাম দিলাম, ওকে, আমি বেরিয়ে গেলাম। এবার আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, বা অন্য কোথাও কোনো অবজেক্ট সিলেক্ট করলাম, অন্য কোনো অবজেক্ট সিলেক্ট করলাম, দেন আমরা কাজ করলাম বা লেয়ার প্যানেলে কাজ করলাম, হঠাৎ করে মনে হলো যে এই অবজেক্টটাকে আমার আবার সিলেক্ট করতে হবে। এখন এই অবজেক্টটা সিলেক্ট করেছি আমি, লেসো টুল দিয়ে একটু সময় নিয়েছে, একটু সতর্ক থাকতে হয়েছে, সেজন্য আমি অবজেক্টটাকে কি করেছি, এই সিলেকশনটাকে সেভ করে নিয়েছি। তাহলে আমি যদি সিলেক্ট মেনুতে যাই এবং এই যে নামে সেভ করেছি যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই অবজেক্টটা সেম ভাবে সিলেক্টেড অবস্থায় দেখাবে। এখান পর্যন্তই সিলেকশন নিয়ে শেষ ক্লাস। যদিও খুব কুইক ছিল। আগামীকালকে থেকে, মানে নেক্সট ক্লাস আপনাদের সোমবার থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আগামী সপ্তাহে আপনাদের 4টা ক্লাস থাকতেছে। ওই 4টা ক্লাসে আমরা সিলেকশন নিয়ে এখান থেকে আবার শুরু করব। এই সিলেকশনের সাথে লেয়ার প্যানেলের কি সম্পর্ক বা লেয়ার প্যানেলটা কি কাজ করে, ইনশাআল্লাহ। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলেন। আশা করি কিছু না কিছু নতুন শিখতে পেরেছেন। সিলেকশনকে ডিসিলেক্ট করেন, সিলেকশন টুলকে ডিসিলেক্ট স্যার, জি, সিলেকশন টুলে ডিসিলেক্ট কিভাবে করব স্যার? এটা আমি ডিসিলেক্ট, দেখে, আপনি স্ক্রিনে দেখে খেয়াল করেন। ঠিক আছে বুঝেছেন? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? হ্যাঁ, আমরা যে ফাইলটা সেভ করলাম সিলেকশন, এটা কি রিমুভ, মানে এটা কি অটোমেটিক্যালি ফাইল সেভ করার সাথে সাথে এটা থেকে যাবে, নাকি এটা মানে পিসি বন্ধ করে দিলে বা ফাইলটা কেটে দিলে আবার চলে যাবে, নাকি এই ফাইল আপনি যতক্ষণ পর্যন্ত এই আর্টবোর্ডে এই প্রপার্টিজ, এই লিমিটস নিয়ে কাজ করছেন, ততক্ষণ পর্যন্ত এটা সেভ থাকবে। যদি যতক্ষণ পর্যন্ত আপনি এই ডকুমেন্টস এ কাজ করছেন, ততক্ষণ পর্যন্ত সেভ থাকবে। যদি দেখা গেলো আপনি অন্য কোনো, এটা দেখা গেলো আমি আগামীকালকে ওপেন করলাম, সিলেকশনটা সমস্যা কি নাই, সেভ থাকবে? আগামীকাল আপনি 1 বছর পরে ওপেন করেন, সমস্যা নাই। এই ফাইলটা যদি সেভ থাকে তাহলে আপনি পাবেন। তবে আর যখন যদি অন্য ভাইয়া হুম, ফাইলটা যদি বলেন। অন্য কাউকে পাঠাই,
সেটা আমি বলতে পারতেছি না, আমি প্র্যাকটিক্যালি দেখি নাই কখনো। তবে আশা করি সে সেম ভাবে পাবে। যদি আপনি এআই ফাইল পাঠান এবং প্যাকেজ করে পাঠান, তাহলে আপনি সে সেম ভাবে সিলেকশন পাবে। এটা আমার ধারণা, এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি কখনো ট্রাই করে দেখিনি। জি, আর কোনো কোশ্চেন? ওটা ডিলিট করতে পারবেন কিভাবে? এটা যদি আপনি আবার যদি ডিলিটের একটা অপশন দেখাই দিতে হবে। এডিট সিলেকশনে যাবেন, এডিট সিলেকশনে যাওয়ার পরে আপনি যে নামটা দিয়েছেন, যে নাম ওখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট, ওকে। আবার যদি আপনি যান, তার মানে সেটা আর সেভ অপশনে নেই। জি, প্রশ্ন করেন প্লিজ। আচ্ছা ভাই বুঝে আমি প্রশ্ন নাই? জি প্লিজ, শিওর। আচ্ছা আমি হচ্ছে আপনার 99 ডিজাইনে কিছু লোগো সাবমিট করছিলাম, তো তারা রিজেক্ট করে দিছিল মেবি এই লেয়ারের জন্য। হ্যাঁ, লেয়ার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। লেয়ারের একেবারে আত্মপান্ত যা এ টু জেড যা কিছু আছে সবকিছু লেয়ার নিয়ে ইনশাল্লাহ পাবেন। লেয়ার নিয়ে যতগুলো অপশন আছে এখানে যা যা কিছু আছে আমি সবকিছুই বলবো ইনশাল্লাহ। কিন্তু এত ডিপলি বলতে গিয়ে আমার সময় চলে যাচ্ছে, ক্লাস আপনাদের 16টার বেশি চলে যাবে মনে হচ্ছে। তো আদারওয়াইজ প্রশ্ন করতে হবে স্যার। না, শিওর শিওর শিওর। স্যার কোশ্চেন একটা করেন। আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ড নেওয়ার পর আমি একটা প্রজেক্টে মোটামুটি কাজ করতেছি, কাজ করার পর দেখি যে আমার আর্টবোর্ডটা বড় করতে হবে। হুম, এটা করবেন। স্যার এটা আর্টবোর্ড সিলেক্টর টুলে গিয়ে বড় করলে কি হবে স্যার? জি, আপনি একটা আর্টবোর্ড নিয়েছেন, আর্টবোর্ডটাকে বড় করতে হবে। আর্টবোর্ড বড় করার জন্য কি করতে হবে আপনার? ডকুমেন্ট সেটআপে যান, এডিট আর্টবোর্ডে যান, এবার আপনি বড় করেন ছোট করেন সেটা জি সাইজ অনুসারে বড় করতে হবে, হাইট ওয়েট এরকম স্যার। ওই এডিট এখানে অপশন। হাইট, হ্যাঁ এখানে হ্যাঁ তো স্যার। হাইট ওয়েট দেওয়া আছে, এই যে জি হাইট স্যার জি দেওয়া স্যার আছে, বুঝতে এখানে পারছি। ওয়েট দেওয়া আছে। আমি স্যার ও প্রপার্টিজ প্যানেলে দেখছিলাম তো এই জন্য স্যার। আচ্ছা, অথবা আপনি জাস্ট শিফট ও ক্লিক করলেই আপনি আর্টবোর্ড পাবেন। শিফট ও, শর্টকাট গুলো মুখস্থ রাখার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে আপনি মানে টুল ইউজ করার সময় কোথায়? আপনি এখানে আবার এখানে যাবেন, এখান থেকে এখানে যাবেন, বারবার এখানে যাওয়ার দরকার না। আবার কাজ সব চোখ নজর হচ্ছে আপনার এখানে আর্টবোর্ডে, আর এখানে এই জায়গায় আর্টবোর্ডে। আপনি যদি টুল খুঁজতেই সময় চলে যায় তাহলে সমস্যা। সব টুলের শর্টকাট মুখস্থ করে ফেলেন। আলহামদুলিল্লাহ আমি সব টুলের শর্টকাট মুখস্থ করে ফেলেছি। সবগুলো মনে রাখতে পারছি বিষয়টা আবার এমন না। এখানে আবার হেডম দেখানোর কোনো বিষয় না। মোস্ট অফ দ্য টুলস শর্টকাট আই হ্যাভ মেমোরাইজড। জি, কোশ্চেন। স্যার আর্টবোর্ড এবং আর্টওয়ার্ক দুটাই একসাথে ডিলিট করবো কিভাবে? থেকে এই প্যানেল অথবা মেনু থেকে, কিবোর্ড ছাড়া এটা করা পসিবল? এটা কি কোনো দরকার আছে? আর্ট ওয়ার্কটাকে আপনি আলাদা ডিলিট করবেন, আর্টবোর্ডটাকে আলাদা ডিলিট করবেন। আর আপনি যদি আপনার ডকুমেন্টসে অবশ্যই একটা আর্টবোর্ড থাকতেই হবে। আপনি যদি একাধিক আর্টবোর্ড থাকে তখনই আপনি আর্টবোর্ড ডিলিট করতে পারবেন। কিন্তু যদি আপনার ডকুমেন্টস জাস্ট একটা আর্টবোর্ড থাকে তখন আপনি ডিলিট করতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। জি। আর কারো কোনো প্রশ্ন নাই? হ্যালো, আপনারা কি আছেন না ঘুমাই গেছেন না খাইতেছেন? আসি স্যার। স্যার আছি স্যার। না কেউ তো অনেকে ঘুমাই ঘুমাই ক্লাস দেখতেছে, এই চলছে। না স্যার আসি। ক্লাসে সবার কনসেন্ট্রেশন আছে কিনা একটু একটু দেখি জি স্যার। কারা কারা জয়েন করেছেন। স্যার এত আপনি সুন্দর যদি কনসেন্ট্রেট না হন আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। ট্রাস্ট মি, আমার কিচ্ছু যায় আসে না। আপনাদের এই ক্লাসটা করানোর জন্য আমি কয়েক ঘন্টা প্রিপারেশন নিয়েছি জানেন? অবাক হবেন, বিশ্বাসও করবেন না। সন্ধ্যা 6টার সময় আমি আপনাদের এই কাজটা নিয়ে বসেছি এবং আপনাদের ক্লাস শেষ হয়েছে, শুরু হয়েছে 9টায়। আমি লিঙ্ক দিয়েছি আপনাকে 8:50 মানে 6টা থেকে 8:50 পর্যন্ত আমি নিজে স্টাডি করেছি, দেন আপনাকে এটা ডেলিভারি দিয়েছি। তাহলে কি এগুলো আপনি আগে থেকে জানতেন না? 100% আমি আগে থেকে জানতাম, নাহলে আমি পাশ করে আসছি কিভাবে? জানতাম, কিন্তু আপনাকে আমি জানাবো কিভাবে? ক্লাসটা এখন আমি করতে যেভাবে, স্যার। জি, না স্যার বলে ফেলেন, না আমি শেষে বলবো স্যার। আমি যেভাবে জানি আপনাকে হয়তো আমি ঠিক সেভাবে তো বলতে পারবো না।
কারণ আপনাকে যেহেতু আপনি জি বিষয়টা স্যার। সম্পর্কে জানেন না, তার মানে আপনাকে কি কি বিষয় আগে জানিয়ে দেন এটা জানাতে হবে, সেটা আমার মাথায় থাকতে হয়। এবং আপনি আপনি যখন এটা রিসিভ করছেন, কোন কোন বিষয়গুলো আপনার মাথায় প্রশ্ন তৈরি হতে পারে, অথবা এই যে জিনিসটা শিখছেন এই জিনিসটা যখন আমরা ফিউচারে যখন ডিজাইন বা ড্রয়িং এর ক্লাসে যাব, তখন এইটার কি কি কাজে লাগবে। আর এখানে আমি যেটুকু জেনেছি ৩-৪ দিন আগে এখানে মানে একজন বাচ্চা মেয়েও জয়েন করেছেন, যার বয়স আন্ডার 18। তো দেখা যায় ওর বিষয়টাও মাথায় রাখতে হয়, এবং আপনারা যারা মেচিউর তাদের বিষয়টাও মাথায় রাখতে হয়। তো পুরো বিষয়টা ক্যালকুলেশন করে আপনি আমার আমার খাতাটা দেখলে অবাক হবেন। আমি ৩টা পেজ ইউজ করেছি আপনাদেরকে কি পড়াবো সেটা নোট করার জন্য। এবং আপনাদেরকে যে আমি যা কথাগুলো বলেছি সবগুলো আমার নোট আকারে ছিল, যে কোনটার পরে আমি কোনটা পড়াবো, কোনটার পরে আমি কোনটা পড়াবো, এবং কোনটার ব্যাখ্যা আমি কিভাবে দিব। সিরিয়াসলি আমি যথেষ্ট সময় নেই, প্রায় ২ ঘন্টা ৫০ মিনিট সময় দেওয়ার পরে আপনাদের এই ১ ঘন্টা ১০ মিনিটের ক্লাসটা ডেলিভারি হয়েছে। এখন যদি আপনি ১ ঘন্টা ১০ মিনিটের ক্লাসটা এবং আপনি যদি ফ্রিতে ক্লাসটা মনোযোগ দিয়ে না দেখেন, তাহলে আপনার চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউই নেই। তাহলে আপনার জন্য কাজ শেখা নয়। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। ভাই ম্যাজিক ওয়ান টুল নিয়ে, সেটাতে হচ্ছে জি যে আমাদের কত অপাসিটি বা কি পরিমাণে স্টকের পিটি আছে বা পিক্সেলের হুম আছে, সেটার উপরে যে আসলে আমরা সিলেক্ট করব বা আমাদের সিলেক্ট করতে বলবে মানে হুম এসিপি এক্সামে, সেটা হুম আসলে আমরা কিভাবে বুঝবো? দেখা গেলো লেয়ারে না ঢুকে, কেন লেয়ার তো হাজার হাজার দেওয়া থাকবে, কেন যদি কোনো আর্ট ওয়ার্ক দেয় সেক্ষেত্রে আসলে আমরা আপনি কিভাবে কি লেয়ার প্ল্যান বুঝবো? নিয়ে কথা বলার সময় আপনি এটা এটা আমাকে প্রশ্নটা মনে করাই দিন, তাইলে অ্যান্সার করবো। এখন অ্যান্সার করলে আপনি বুঝবেন না এটা। আচ্ছা আচ্ছা। তো এটুকু মাথায় রাখেন, ম্যাজিক ওয়ান টুল দিয়ে যা যেই ধরনের কাজগুলো করা হয় এখানে খেয়াল করেন। ম্যাজিক ওয়ান টুল আমি বলেছিলাম যে এই সিলেকশনের মধ্যে সেম সেম সিলেকশনটা হচ্ছে প্রপার্টিজ বেসিস সিলেকশন, আর এই প্রপার্টিজ বেসিস সিলেকশনের এই টুল ভার্সনটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আশা করি এবার ব্যাপারটা আরো একটু সহজ হয়েছে। এখানে আমি আবারও বলছি, আপনাদের সবাই একটু কাইন্ডলি কনসেন্ট্রেট হন। সেম, এখানে সেম হচ্ছে যে কোনো অবজেক্টের প্রপার্টিস এর উপর, প্রপার্টিস মানে হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিস এর উপর বেসিস করে অবজেক্টটাকে সিলেক্ট করতে হয়। আর এই অবজেক্ট এইটারই টুল ভার্সনটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, যেটাতে আপনি ডাবল ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে। এবং এখানে আরো কিছু অপশন আছে, খেয়াল করেন। হাইট স্ট্রোক অপশন, হাইট ট্রান্সপারেন্সি অপশন, রিসেট অপশন, আবার রিসেট করা যেতে পারে, আমি চেঞ্জ করেছি। ডিফল্ট সেটিংটা হচ্ছে ফিল কালার 32 টলারেন্স। এইটা আরেকটু কথা বলতে হবে, যখন আমি টুল লেয়ার প্যানেলটা নিয়ে কমপ্লিটলি এ টু জেড কথা বলবো, তখন ইনশাল্লাহ এই বিষয়টা হয়তো আবার আসতে পারে। আদারওয়াইজ আপনি মনে করিয়ে দিন। জি, নেক্সট কোশ্চেন প্লিজ। স্যার সেম থেকে যে সিলেক্ট গুলা করব ওইগুলা তো মানে আমি যেটার উপর বেসিস করে সিলেক্ট করব ওই বেসিসে যতগুলো আছে সবগুলাই তো সিলেক্ট হবে না? জি, ওকে। আর কোনো কোশ্চেন? আমরা কি, হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে আমরা কি পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা কি প্যাটার্ন বানায়া গ্রুপে কি পোস্ট করব? জি, স্যার কি মেসেঞ্জার গ্রুপে না আমাদের যে গ্রুপে দুইটাতে অ্যাড করেছিলেন এই গ্রুপে? ওই উই আর কি জানি ক্রিয়েটিভিটি, হ্যাঁ ওটাতে হ্যাঁ স্যার, ওটাতে হ্যাঁ উই আর ওটাতে দিন। ক্রিয়েটিভ কমিউনিটি। হ্যাঁ ওইটাতে দিন, ওটাতে দিন। আচ্ছা, বেস নাম্বার তো দিতে হবে স্যার, এই তো বেচের দ্বিতীয়তম বেচ আপনি না হয় স্যার ক্লাস আমরা? দিলে আপনার পোস্ট করলে আমি বুঝে যাব এটা কোন আচ্ছা বেসের কি। ওই বেসের তারা তো এখানে ওরা কাজ করছে মোশন গ্রাফিক্স নিয়ে। স্যার। স্যার একটা কথা বলতে পারবো? জি শিওর। স্যার আমার উপর একটু কথা, স্যার আমার ওই যে মানে প্রথম যেটা আমার অনেক ফলোয়ার্স নিয়ে একটা ফেসবুক আইডি ছিল, যেটা ফেসবুকের অথরিটির বাইরে একটা কাজ করছিলাম আমি, এই জন্য আমার এটা ডিসেবল করে দিয়েছি, কোনো মতে আবার ফেরত পাচ্ছি না। কিন্তু নেক্সট যেটা আইডি ছিল এটা নামটা চেঞ্জ করে দেওয়ার পরে 60 দিন পর আমি আর চেঞ্জ করতে পারছি না, এই জন্য একটা নাম দিয়ে স্যার আপনাকে অ্যাড করছি। সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। একজন একটা মেয়ে ছিল কি চৌধুরী, মেয়েটা আজকে জয়েন করেনি না? আচ্ছা,
আয়েশা সিদ্দিকী আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা স্যার, মাসুদ ওই জি। আমরা আর্টবোর্ডে কাজ করার সময় যতগুলো প্যাটার্ন নিব ততগুলো কি লেয়ার নেওয়া লাগবে? না। দরকার নাই না, মানে অন্য কোনো কাজের সময়? না, একটা লেয়ারের মধ্যেই আপনি প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন। বা আপনি যদি 10 টা আলাদা লেয়ারও নেন তাও কোনো সমস্যা নেই। আচ্ছা প্যাটার্ন যখন আপনি কাজ করবেন তখন আপনার লেয়ার প্যানেলটা স্পেশাল মোডে থাকবে। রিয়াজ ভাই আর কোনো প্রশ্ন করবেন? না ভাই, আর কোনো প্রশ্ন নেই আপাতত। হারুন আপনার কোনো প্রশ্ন আছে? না স্যার, আগের ক্লাস থেকেই তো অনেকটা অ্যাডভান্স বুঝেছি। হ্যাঁ, আগের ক্লাস থেকে একটু আমি এজন্যই কিন্তু আপনাকে বলেছি যে এই ক্লাসটাতে যদি আপনি জয়েন করেন তখন আপনি আরো বিষয়, কারণ এগুলো তো আপনি একবার গো থ্রু করে গিয়েছেন তাই না? জি স্যার। একবার তো আপনি গিয়েছেন তখন এখন শোনার কারণে কিন্তু আরেকটু মেমোরাইজ হয়েছে। খোকন কুমার বিশ্বাস শুনতে পাচ্ছেন? নাই। মঞ্জারুল ইসলাম আপনি আছেন? জি আছেন। মাসুদ বিন রশিদ? ইসরাফিল খান? স্যার আছি স্যার। নাসির হুসাইন? জি স্যার আছি। রেজাউল করিম? জি স্যার, আছি স্যার। শুভ দেবনাথ? জি স্যার আছি স্যার। আপনি কি প্রিভিয়াস ইউজার, মানে আই মিন আপনি কি ইলাস্ট্রেটর দীর্ঘদিন যাবত ইউজ করছেন এরকম? জি মোটামুটি স্যার। তবে ইউজ যতটুকু করছি মনে হয় 10% ও জানি না, এখন যতটুকু শিখতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি।